আমি সুমাইয়া আক্তার শিমু, অ্যাম্বাসেডর অফ 360 পাঠশালা ফ্রম বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিউবিটি। আজকের অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে আছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ওয়েবিনারে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য এবং আশা করছি ওয়েবিনারের শেষ পর্যন্ত থেকে ওয়েবিনারটি সফল করবেন। আজকের হাউ টু বিকাম এ রিসার্চার ইন কম্পিউটার সায়েন্স ওয়েবিনারের স্পিকার শ্রদ্ধেয় মোহাম্মদ ওয়াহিদুর রহমান। বর্তমানে তিনি ঢাকার উত্তরা বিশ্ববিদ্যালয়ে সিনিয়র লেকচারার এবং কোঅর্ডিনেটর হিসেবে কর্মরত আছেন। তার গবেষণার আগ্রহের মধ্যে রয়েছে কম্পিউটার ভিশন, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ব্লকচেইন, ভিআইটি, এলএলএম এবং মাল্টিমোডাল মেডিকেল ইনফরমেটিক্স। শ্রদ্ধেয় মোহাম্মদ ওয়াহিদুর রহমান মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে তার স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি ইতিমধ্যে ৩৬টি গবেষণাপত্র প্রকাশ করেছেন। শিক্ষাক্ষেত্রে ওনার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার মাধ্যমে আজকে তিনি আমাদের দিক নির্দেশনা দিবেন কিভাবে একজন সফল রিসার্চার হওয়া যায়। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত স্পিকার মোহাম্মদ ওয়াহিদুর রহমানকে ওয়েবিনারটা শুরু করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। সকলকেও ধন্যবাদ, বিশেষ করে সুমাইয়া আক্তার যিনি হোস্ট হিসেবে আজকে আছেন, এবং অবভিয়াসলি 360 পাঠশালা যারা আজকে প্রোগ্রামে হোস্ট করেছে এবং যাদের উদ্দেশ্যে এই প্রোগ্রাম হচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা একদম অ্যাকুরেট টাইমে জয়েন করেছেন এবং আগামী কিছুক্ষণ আমাদের সাথে এই ওয়েবিনারে থাকবেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামে জয়েন করার জন্য। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের আজকে টপিকটা হচ্ছে হাউ টু বিকাম এ রিসার্চার ইন কম্পিউটার সায়েন্স। আমি আসলে মেইনলি কোনো স্লাইড প্রেজেন্ট করব না, জাস্ট আমি আমার স্ক্রিনটা শেয়ার করে রাখবো। জাস্ট আপনাদের হচ্ছে যদি কখনো আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় তখন আমাকে অবশ্যই হ্যান্ড রেজ করে জানাবেন। বাট আমি আমাদের ওয়েবিনারটা শুরু করবো হচ্ছে কিছু পার্ট দিয়ে। ফার্স্ট অফ অল আমার পরিচয়, এবং তারপরে আমার অভিজ্ঞতা এবং আমার প্রিভিয়াস স্ট্রাগল, এবং সবগুলো মিশিয়ে আমরা সামনের দিনগুলোতে আমরা কিভাবে কম্পিউটার সায়েন্স রিসার্চে কাজ করতে পারি, কোন কোন ফিল্ডগুলোকে আমরা রিসার্চে কাজ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সো প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম মোহাম্মদ ওয়াহিদুর রহমান, অলরেডি অ্যানাউন্স করা হয়েছে। আমি কর্মরত আছি সিসি ডিপার্টমেন্ট, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, উত্তর বিশ্ববিদ্যালয় সিনিয়র লেকচারার কোঅর্ডিনেটর হিসেবে। এবং আপনারা জানেন যে হচ্ছে যারা এখানে উত্তর বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছেন তারা অলরেডি এটা জানেন। আর যারা হচ্ছে নিউ কামার্স আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি অ্যাজ এ ফাউন্ডার অফ ওয়াই থিসিস ল্যাব, আমার একটা ল্যাব রয়েছে, সেই ল্যাবের ফাউন্ডার হিসেবেও আমি দায়িত্ব পালন করছি এজ এ সিইও এন্ড ফাউন্ডার হিসেবে। আর বেসিক্যালি পরিচিত এতটুকুই। আর গবেষণাপত্রের কথা যেটা বলেছেন হোস্ট, সেটা হচ্ছে এটা আসলে অ্যাকচুয়ালি 40 হবে, এটা আগের আপডেটেড ভার্সন ছিল। রাইট নাও আমার কাছে এখন 26 জার্নাল আর্টিকেল এবং 40 কনফারেন্স আর্টিকেল পাবলিশ হয়েছে অলরেডি। তো এই ছোট্ট পরিচয় জার্নিটা আসলে আমরা কিভাবে শুরু করেছি আমার অভিজ্ঞতা থেকে সেটা বলার আগে আসলে আমরা একটু জাস্ট আলোচনা করে নিব যে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট হিসেবে আমরা কি রিসার্চটা কিভাবে করতে পারি। একটা জিনিস আমাদের খুব ভালোভাবে হচ্ছে মানে স্টুডেন্টদের অন্তরে গেঁথে গিয়েছে যে কোনো স্টুডেন্ট যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়, আমি আমার টিচিং লাইফে এসে দেখেছি, ফার্স্ট অফ অল সেই স্টুডেন্টকে স্ট্রাগল করতে হয় হচ্ছে যে আমি কিভাবে রিসার্চ শুরু করব। দেখেন একদম শুরু থেকে যদি শুরু করি আমরা, যে কিভাবে আমরা হচ্ছে রিসার্চের কাজ শুরু করব, এটা শুরু করার আগে আপনাকে আগে নিজেকে জাজ করতে হবে আপনি প্রোগ্রামিং স্কিলে কতটুকু এক্সপার্ট। আমরা যদি মনে করে থাকি যে প্রোগ্রামিং ছাড়া আমি একটা হচ্ছে হলো রিসার্চার হব, এর চেয়ে বড় বোকামি যদি আপনাদের থেকে থাকে, আমি আই এম টু সরি টু সে, বিকজ প্রোগ্রামিং কে সাইড করে দিয়ে অ্যাজ এ রিসার্চার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করা কম্পিউটার সায়েন্সে, এটা আসলে খুবই খুবই হচ্ছে নেতিবাচক একটা অংশ আমি মনে করি। কারণ আপনাকে যদি শুরুর রাস্তাটা যদি শুরু করতে হয়, তাহলে আপনাকে শুরু করতে হবে তো ফার্স্ট ইয়ারের যে সমস্ত কোর্স, বেসিক প্রোগ্রামিং কোর্স যেগুলো রয়েছে, বিশেষ করে সি, সি প্লাস প্লাস, জাভা। এরপরে আপনি যদি আপনার পাইথনে আসতে চান, সেক্ষেত্রে আপনি হচ্ছে হায়ার লেভেল প্রোগ্রামিং যেগুলো আছে সেগুলো দিয়ে শুরু করবেন।
যাত্রাটা যদি আপনার শুরু হয় যে প্রোগ্রামিং এর মাধ্যমে, তাহলে সামনের দিনগুলোতে স্মুথ হয়ে যাবে। আর আমাদের আহ প্রত্যেকের স্টুডেন্টের একটা মানে টেন্ডেন্সি আমি দেখেছি যে আমাদের হচ্ছে রিসার্চের ক্ষেত্রে সবসময় তারা মনে করে যে না, ওকে উই ক্যান স্টার্ট সামথিং, একটা জিনিস ইমপ্লিমেন্ট করে ফেলবো আর আমরা হচ্ছে রিসার্চ হয়ে যাবে। না, বিষয়টা আসলে এমন না। বর্তমানে আমি জাস্ট কিছু ট্রেন্ডিং টপিকের কথা বলি, সেটা নিয়ে আমরা আলোচনা করব, তারপর আমরা ইয়ার ওয়াইজ ধীরে ধীরে আগাবো এবং তারপরে আমি আমার স্ট্রাগলের কথা আমি নিয়ে আসবো। দেন আমরা কিভাবে রিসার্চ গুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটা নিয়ে একটু আলোচনা করবো। সো প্রথমে আমরা ফার্স্ট ইয়ার থেকে শুরু করলাম যে আপনি প্রোগ্রামিং কন্টেস্ট বা প্রোগ্রামিং সাথে নিয়মিত আছেন, প্রোগ্রামিং নিয়মিত করে যাচ্ছেন এবং সাথে সাথে আপনি একাডেমিক পড়াশোনার পাশাপাশি প্রোগ্রামিংটাকে একদম পুরোপুরি পিওর হার্ড হিসেবে নিয়েছেন। ধীরে ধীরে প্রোগ্রামিং এর মাধ্যমে যখন আপনি ম্যাচুরিটি একটা লাভ করবেন আপনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পরে, যখন ঠিক থার্ড ইয়ার শেষ করে ফেললেন, এখন থেকে আসলে আমাদের রিসার্চের মূল ধারাটা শুরু হয়। বর্তমানে রিসার্চের কি কি ফিল্ড রয়েছে সেটা নিয়ে আমাদের আলোচনা করা দরকার। আপনারা অলরেডি জানেন যে বর্তমান বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা খুবই জনপ্রিয় এবং এআই রিসার্চ বর্তমানে সব ফিল্ডেই এখন হচ্ছে হলো স্প্রেড আউট হয়েছে। তাহলে আমাদের কন্ট্রিবিউশনটা কি বা আমরা কি করব? বর্তমানে ফিল্ডে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ব্লক চেইন, কম্পিউটার ভিশন, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, দ্যাট মিনস আপনার এলএলএম আমরা যেটা বলি, বাট মোস্ট প্রমিজিং রাইট নাও ইজ মেডিকেল এলএলএম, এবং এছাড়াও ভিশন ট্রান্সফর্মার বেস মডেল যেগুলো রয়েছে কম্পিউটার ভিশনে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ রিসার্চ ট্রেন্ডিং টপিক। এই যে টপিক গুলোর কথা আমি বলেছি এগুলো কিন্তু কোনোটাই আপনার হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার কিন্তু অধ্যয়ন করা হয় না। এগুলো সবগুলো ম্যাক্সিমাম কোর্সে হচ্ছে ফোর্থ ইয়ারের পর থেকে শুরু হয়। দ্যাট মিনস আপনি আপনার অর্জিত জ্ঞানকে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে ফোর্থ ইয়ার থেকেই অ্যাপ্লিকেশন ধারাবাহিকতা শুরু হয়। তাহলে আমাদের যাত্রা শুরু করতে কত থেকে? আমরা যখন ঠিক ফার্স্ট ইয়ার শেষ করেছি, আমরা যখন সেকেন্ড ইয়ার শেষ করবো, ঠিক থার্ড ইয়ার একদম শেষের দিকে গিয়ে আমাদের মোটামুটি গুছানো শুরু হয়ে যাবে, আমরা কিন্তু থেকে রিসার্চের কাজ শুরু করতে আছি। এখন কথা হচ্ছে আমি কিভাবে হচ্ছে আমাদের এই ফিল্ড চুজ করব, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আমি একটা এই ওয়েবিনার দেখাবো একটা আপনাদের একটা পার্টে কিভাবে আপনি হচ্ছে রিসার্চের আর্টিকেল খুঁজে বের করবেন এবং কোন কোন ডেটা সোর্স আসলে আপনার হলো আর্টিকেল বের করার কাজে লাগে। বাট আমি যারা তার আগে আমার জাস্ট স্টোরি বা আমার ব্যাক এন্ডের আলোচনাগুলো শেষ করে নেই, তারপর আমরা ধারাবাহিকভাবে আগাবো। আশা করছি আপনারা যদি ধৈর্য থাকেন আজকে এই প্রোগ্রামে, আপনারা অন্তত বেসিক রিসার্চ স্টার্টিংটা আজকে এখান থেকে শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। সো প্রথমেই আমরা লেটস সে আমরা একটা টপিক আমরা পিক করি। সো আমরা শুরু করছি হচ্ছে কম্পিউটার ভিশন থেকে। সো কম্পিউটার ভিশন উইথ ডিপ লার্নিং মেকানিজম, লেটস সে এটা আমাদের কম্পিউটার সায়েন্সের আমরা হচ্ছে হলো একটা ধরেন আমরা প্রোগ্রাম রিসার্চ শুরু করব। তাহলে আমরা কি করতে পারি? ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে কম্পিউটার ভিশন কিভাবে কাজ করে। কম্পিউটার ভিশন পড়তে গেলে আমাদের কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের জানতে হবে এবং কন্ট্রিবিউশনটাকে মানে এই ফিল্ডে স্পেসিফিক যে ডোমেইনে আমি কাজ করতে যাচ্ছি সেই ডোমেইনে কি পরিমাণ কাজ করা হয়েছে। আমি সবসময় একটা কথা আমার প্রায় স্টুডেন্টদের এক্সাম্পল দিয়ে থাকি যে রিসার্চের কন্ট্রিবিউশনটা আসলে কি। লেটস সে আপনি একটা স্পেসিফিক ফিল্ড, আপনার ধরেন হচ্ছে আপনি ডেঙ্গু অ্যানালাইসিস নিয়ে কাজ করবেন। আপনারা জানেন বাংলাদেশের ঢাকা শহরের ডেঙ্গু পরিস্থিতি খুব খারাপ। তো লেটস সে আপনার একটা প্রজেক্ট আপনি অ্যানালাইসিস করবেন, যে প্রজেক্টটা আপনার হয়েছে যে আপনার ডেঙ্গুর লার্ভা ডিটেক্ট করবে, যে কোন একটা পানির অবস্থা দেখে স্ট্যাটাস দেখে সে আপনাকে হচ্ছে বলে দিবে যে এখানে কতটুকু হচ্ছে ডেঙ্গু মশার বসবাসের প্রবণতা থাকতে পারে বা হ্যাবিটেট পার্সেন্টেজ বা প্রবাবিলিটি কতটুকু, এটা আপনি অ্যানালাইসিস করবেন। সো ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল আপনাকে ডেটা কালেক্ট করতে হবে। আপনি অবভিয়াসলি হচ্ছে সেকেন্ডারি ডেটা সেট পাবেন না, যেহেতু এটা একটা রিজিয়ন বেসড রিসার্চ, সুতরাং ডেটা কালেক্ট করতে হবে। দেন ইউ হ্যাভ টু কালেক্ট ডেটা, প্রিপোজিটেড ডেটা। দেন আপনি তারপর হচ্ছে আপনি এরপরে আপনি যে সমস্ত কম্পিউটার ভিশনের যে মডেল যেগুলো রয়েছে সেগুলো অ্যাপ্লাই করবেন। এখন আপনি যদি এই ফিল্ডে স্পেসিফিক রিসার্চ কাজ করতে যান তাহলে প্রথমে আপনাকে জানতে হবে ডেঙ্গু আসলে কি, ডেঙ্গু কিভাবে কাজ করে এবং ডেঙ্গুর ব্যাক এন্ডের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকলে পারে আমরা একটা পানিকে কন্টামিনেটেড মানে হচ্ছে দূষিত পানি বলতে পারি। এবং সেটার বৈশিষ্ট্য জানার পরে আপনি আপনার সেই ধরনের ডাটা কালেক্ট করতে আপনি উদ্বুদ্ধ হবে। দেন আপনি ডাটা কালেক্ট করার পরে এই প্রাইমারি কালেক্টেড ডেটার উপরে কি কি প্রসেসিং টেকনিক আপনাকে অ্যাপ্লাই করতে হবে, যেটা করে হচ্ছে ইমেজের কোয়ালিটি আরো সুন্দর করা যায়, আরো এনহ্যান্স করা যায়। দেন আমি তারপরে হচ্ছে আমরা পরবর্তীতে আমরা মডেল অ্যাপ্লাই করব। এই যে আমরা ধাপে ধাপে কিছু স্টেপ আমরা আলোচনা করছি, এই প্রত্যেকটা স্টেপটা হচ্ছে রিসার্চ একটা ভাব।
আমি যদি মনে করি যে আজকে আমি একটা রিসার্চকে একটা অ্যাসাইনমেন্ট হিসেবে নিচ্ছি বিশ্ববিদ্যালয়ে, আমাকে অনেক কিছু স্টুডেন্টরা বলে স্যার হচ্ছে আমরা তো কপি পাস আমরা মানে অ্যাসাইনমেন্ট আকার দিয়ে দিব আর কি। তো ধরেন আপনি হচ্ছে একটা আপনাকে কাজ দিল আপনার সুপারভাইজার, আপনি জাস্ট একটা কপি আর পেস্ট মেরে চলে দিলেন, এটা আসলে রিসার্চের কাজ না। আসলে রিসার্চের কাজ হচ্ছে এই ডেঙ্গু ফিল্ডে মনে করেন আগের যে রিসার্চার যারা আছে ওয়ার্ল্ডের বা বিশ্বের যে কোনো রিসার্চ যারা আছে, যদি 70% কন্ট্রিবিউট করে থাকে, আপনাকে যেটা করতে হবে এই 70% স্টাডি আপনাকে করতে হবে এবং সে গ্যাপ অ্যানালাইসিস করতে হবে, যেটাকে বলা হয় রিসার্চ গ্যাপ অ্যানালাইসিস। দেন আপনাকে 1% যদি আপনি কন্ট্রিবিউট করেন, দ্যাট ইজ ইউর কন্ট্রিবিউশন, দ্যাট ইজ ইউর রিসার্চ। এই জন্য আমি সবসময় আমার স্টুডেন্টকে এটাই বলে থাকি যে রিসার্চের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, আপনাকে ইউ হ্যাভ টু স্টাডি লট। আপনি যদি মনে করে থাকেন এখানে পড়াশোনা বাদে কোনো কিছু করা যাবে, তাহলে আমি এটা বলি সবসময় বোকা স্বর্গে আছেন। আপনাকে অবশ্যই ব্যাক এন্ডের থিওরিটিক্যাল আপনার হচ্ছে স্টাডি করতে হবে। রিসার্চের মূল কনসেপশনটাই হলো থিওরিটিক্যাল কন্ট্রিবিউশন। এখানে কিন্তু আমরা প্রজেক্ট করি না, যেমন আমাদের অনেকেই এখানে রিসার্চকে আপনার আপনার প্রজেক্ট এবং রিসার্চকে দুটোকে আলাদা একসাথে করে ফেলে। আমরা আসলে রিসার্চ এবং প্রজেক্টে ডিসক্রিমিনেট করতে পারি না আমাদের সেন্সে বা আমাদের একাডেমিক সিলেবাসে। কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয়, প্রজেক্ট হচ্ছে আপনি অলরেডি একটা সিস্টেম ডেভেলপড, সেই সিস্টেমের উপরে আপনি সেটাকে মডিফাই করে নতুন কিছু একটা তৈরি করবেন, দ্যাট ইজ কল্ড প্রজেক্ট। দ্যাট মিনস আমি মনে করেন আমার কাছে একটা রোবোটিক্স এর আর্ম আমি তৈরি করব। সো রোবোটিক্স এর জন্য আমার ধর একটা সার্ভো মোটর থেকে শুরু করে আমি আরডিনো বা রাসবেরি পাই ইউজ করে আমি একটা আর্ম তৈরি করলাম। এই রাসবেরি পাই আরডিনো অলরেডি কিন্তু এস্টাবলিশ একটা ফর্ম, এটাকে মাল্টি কন্ট্রোল ইউজ করে আপনি একটা প্রজেক্ট তৈরি করলেন, দ্যাট ইজ প্রজেক্ট। কিন্তু আপনি একটা আইডিয়া জেনারেট করলেন যে ফিল্ডে কোনো কাজই হয় না। লেটস সে আমি একটা সিস্টেম তৈরি করব, যে সিস্টেম একটা ধান ক্ষেতের উপর দিয়ে একটা ড্রোন উড়ে যাবে, সেই ড্রোন পেস্টিসাইড স্প্রে করবে, নট নেসেসারিলি দ্যাট যখন যে স্থানে আপনার ইনসেক্ট গুলোকে ডিটেক্ট করবে সেই জায়গায় অ্যাকুরেটলি আপনার আপনার পেস্টিসাইড স্প্রে করবে। দ্যাট ইজ রিসার্চ। দ্যাট মিনস এই প্রজেক্টটাকে বলা হয় R&D প্রজেক্ট। সুতরাং আমরা যখন রিসার্চের কাজ করতে যাচ্ছি, যখন রিসার্চে বলবো, তখন আমাদের ডেভেলপমেন্ট কনসেপ্টটাকে মাথা থেকে দূর করে ফেলতে হবে। আমরা টার্গেটটা রাখতে হবে যে আমরা কন্ট্রিবিউশনটা রাখবো থিওরিটিক্যাল কন্ট্রিবিউশন। দেন যদি কোনো কেউ এটাকে ফার্দার প্রসিড করতে চায়, দ্যাট মিনস উই ক্যান কল ইট অ্যাজ আ R&D, দ্যাট ইজ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। ওকে, সো এটা হচ্ছে আমাদের বেসিক স্টার্টিং ক্রাইটেরিয়া টু বিকাম রিসার্চ এন্ড কম্পিউটার সায়েন্স। এখন কনসেপ্টটা হচ্ছে আমি এই যে এতগুলো ফিল্ড বললাম, ডিপ লার্নিং, মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, আমি কোনটা প্রিফার করি? এটাকে জানার জন্য আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে। আপনাকে ভালো লাগার জন্য আপনাকে যেটা করতে হয়, আপনাকে স্টাডি করতে হয় যে আমার স্পেসিফিক ভালো লাগার জায়গা কোনটা। আপনি যদি একটা পার্টিকুলার একটা স্পেসিফিক ফিল্ড এক্সপার্টিক্স হতে চান, এখন একটা আপনার প্রথম শুরুতেই যদি যাত্রাপথে যদি ভুল হয়ে যায়, যে আপনি রং রুট ধরেছেন, তাহলে আপনার ওই রং রুটটা আপনার সারা জীবন সাফার করাবে। সুতরাং যখনই আপনি থার্ড ইয়ার শেষ করে ফোর্থ ইয়ার ফার্স্ট সেমিস্টার শুরু করেছেন, তখনই আপনাকে জাজমেন্ট নিয়ে আসতে হবে আমি কোন ফিল্ডটাকে প্রিফার করি। যখন আপনি যদি মনে করেন নেটওয়ার্কিং আপনার ভালো লাগে, নেটওয়ার্কিং আপনার রিসার্চে খুব একটা প্রমিসিং পার্ট, আপনি যদি বায়ো ইনফরমেটিক্স ভালো লাগে, যে আপনি অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন বা এই ধরনের আপনার ডিএনএ সিকোয়েন্সিং নিয়ে কাজ করবেন, ওকে, ইউ ক্যান মোস্ট ওয়েলকাম। দেন আপনার আপনার এই ফিল্ড আপনার রিসার্চে কাজ করতে হবে। আপনি যদি নেটওয়ার্কিং ভালো লাগে, আপনি নেটওয়ার্কিং নিয়ে কাজ করবেন। আপনি যদি ব্লকচেইন ভালো লাগে, ব্লকচেইন নিয়ে কাজ করবেন। দ্যাট মিনস আপনাকে জাজ করতে হবে যে আপনি স্পেসিফিক কোন ফিল্ডে আপনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। যদি এই অ্যানালাইসিসটাকে আমার প্রথম রং পারসেপশন হয়ে যায়, তাহলে আপনার কখনোই রিসার্চের ধারাটা আগের মতো ঠিক থাকবে না। কারণ মাঝপথে এসে রিসার্চে ফিল্ড সুইচ করাটা খুবই খুবই কঠিন। একটা এক্সাম্পল দিয়ে আমি আপনারা বুঝতে পারবেন। মনে করেন আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আমরা যেটাকে বলি আমাদের ভাষায় যে বিবাহ, আপনারা জানেন, যারা আপনার ইয়াং ব্লাড যারা আছেন, আপনার অনেক ইন্টারেস্ট আমি জানি। সো আপনি যদি ভুল মানুষকে চুজ করে ফেলেন আপনার লাইফে, তাহলে আপনার লাইফটাতে আসলে ভালো লাগার চেয়ে লাইফে এলে বেড়ে যাবে কাইন্ড অফ। সো আপনি রিসার্চের কনসেপ্টটা ফিল্ড চুজিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখনই রিসার্চের ক্রাইটেরিয়া ঠিক করবেন যে না আই হ্যাভ টু ডু রিসার্চ in this particular field as a student of the computer science, then you have to choose the right path. আমি আপনাকে টাইটেল ফিক্স করতে হবে। আপনার প্রথমে আপনি চুজ করবেন আপনি কি এআই রিসার্চার হতে চাচ্ছেন, নাকি এমএল বা আপনার রিসার্চ হতে চাচ্ছেন, আপনি কি কম্পিউটার ভিশন এক্সপার্ট হতে চাচ্ছেন, আপনি কি এলএলএম এক্সপার্ট হতে চাচ্ছেন, না আপনি নেটওয়ার্ক এক্সপার্ট হতে চাচ্ছেন।
আপনার সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে যাচ্ছেন, আপনি প্রত্যেকটা ফিল্ডের স্টাডি করার পরে আপনার যে ফিল্ডটাকে আপনাকে মোস্ট প্রেফারেবল হবে সেই ফিল্ডটাকে আপনার হচ্ছে চুজ করতে হবে। এটা হচ্ছে আমাদের রিসার্চের ফার্স্ট স্টেপ। এই স্টেপটা যদি পার হয়ে যায় আপনার হাফ ডান হয়ে গিয়েছে, মানে আপনি হাফ ডান। এখন আমাদের মধ্যে অনেক স্টুডেন্টের এই ক্রাইটেরিয়া আমাদের মাথার মধ্যে আছে, সেটা হচ্ছে আমি আমার টিচিং এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, সেটা হচ্ছে অনেকেই সিজি যাদের খারাপ বা সিজিপি যাদের খারাপ তারা প্রায় ভয় পায়, আরে আমরা কি আমাদের রিসার্চকে হবে, আমরা কি আসলে রিসার্চ করতে পারবো, বা আমরা কি আসলে যোগ্যতা রাখি। অ্যাকচুয়ালি এই ধরনের কনসেপশন বা এসোসিয়েশন আছে, মানে মতাদর্শ রাখাটাই হচ্ছে বোকামি। কেন বোকামি মনে হচ্ছে? কারণ হচ্ছে আপনারা যখনই হচ্ছে রিসার্চের কনসেপ্টে আসবেন, একজন ব্যাক বেঞ্চার যেমন কন্ট্রিবিউট করতে পারবেন, জন্য হচ্ছে ফার্স্ট ফ্রন্ট বেঞ্চ যারা থাকে তারাও সেম কন্ট্রিবিউট করতে পারবে, যদি না তার ব্যাক এন্ড স্টাডিটা সেই লেভেলে হয়ে থাকে। এখন আপনি যদি একটা কমিটেড রিসার্চার হতে চান, যে না আমি ডিটারমাইন্ড, আমি রিসার্চ করতে চাই, দেন আপনাকে স্টাডি করতে হবে। এই মটোটা নিয়ে আসতে হবে যে আই হ্যাভ টু লার্ন এ লট। এই কনসেপ্টে যতক্ষণ মাথার মধ্যে ট্রিগার আউট করবে তখনই আপনি হচ্ছে হলো রিসার্চ আপনার দ্বারা সম্ভব। এবং আমি একটা এক্সাম্পল দিব, কিছুক্ষণ পর আপনারা বুঝতে পারবেন। সো আমি আমার এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা করেছি সমস্ত কিছু ছিল হচ্ছে রিসার্চের ব্যাকগ্রাউন্ড, আমরা কিভাবে শুরু করতে পারি, কিভাবে ফিল্ড চুজ করতে হয়, এবং কিভাবে আমরা হচ্ছে আমাদের সামনে দিকে এগোতে পারি। এবার আমি একটু ব্যাক আউট করে আমি একটু জাস্ট আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নিয়ে আলোচনা করবো। দেখেন, আমি শুরু করেছিলাম রিসার্চ যাত্রা 2018 থেকে শুরু করেছি। তখন আমাদের হচ্ছে আপনাদের মতো এই যুগে এসে আপনার হচ্ছে এআই বা এআই টুলস এর কোনো খুব বেশি ব্যবহার ছিল না, এবং আসলে রিসার্চ কনসেপ্টটাকেই আসলে অনেক মানুষ জানতো না, রিসার্চ জিনিসটা কি বা কিভাবে করতে হয়, কম্পিউটার সায়েন্স তো দূরের কথা। তো আমাদের বাংলাদেশের স্টুডেন্ট গুলা যে বিষয়টাকে স্ট্রাগল করে, তথ্য মানে হচ্ছে রিট্রিভ করার ব্যাপারে, যে আসলে আমি কি তথ্য চাচ্ছি, আমি যে ফিল্ডে রিসার্চ করবো আসলে কিভাবে করতে হয়, এই ধরনের একটা হচ্ছে হলো আপনার প্রবণতা থাকে বাচ্চাদের মধ্যে। আমারও শুরু হয়েছিল সেরকম, আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না আমি আসলে কি করি। তবে আমার একটা কনসেপ্ট ছিল, আমি ইউনিভার্সিটি লাইফ থেকে আমি কন্টেস্ট করতাম। কি কন্টেস্ট করতাম? আইওটি হার্ডওয়্যার রিলেটেড কন্টেস্ট। আপনারা যারা, যেটাকে আপনারা প্রজেক্ট শোকেসিং বলেন, বর্তমান কন্টেস্টে যে সমস্ত আপনার প্রজেক্ট শোকেসিং হার্ডওয়্যার বা আপনার হচ্ছে রোবোটিক্স বা রোবট টোবট তৈরি করার ক্ষেত্রে যে সমস্ত কন্টেস্ট, সেগুলোর উপরে একটা সার্টেন টাইমে আমার মনে হলো যে আমি যে প্রজেক্ট গুলো করছি, ওকে দ্যাটস ফাইন, ইটস আ ভেরি প্রমিসিং বা ইনোভেটিভ আইডিয়া, বাট কিছুক্ষণ পর তো যখন আমি এটাকে ছেড়ে দিব, এটাকে তো আপনার হচ্ছে হলো এটাকে ফেলে দিতে হবে, এটা তো কয়েকদিন পর হচ্ছে আপনার ক্রেডিবিলিটি থাকবে না। বাট আমি যে কাজটা করেছিলাম স্বীকৃত কোনো সাইট নাই, স্বীকৃতির কোনো জায়গা নেই। তখন হঠাৎ করে আমাদের কিছু সিনিয়র যারা ভাই যারা রয়েছেন তাদের কাছে শুনতে পারলাম যে রিসার্চ নামে একটা ওয়ার্ড আছে। কি রিসার্চ? যে হচ্ছে আপনি যদি এই ধরনের হচ্ছে কোনো ইনোভেটিভ আইডিয়াকে একটা হচ্ছে হলো পুস্তকগত রূপ দিতে চান, মানে হচ্ছে আপনার স্বীকৃত রূপ, যেটাকে আমরা বলি ডকুমেন্টেশনের রূপ দিতে চান, তাহলে আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে। দ্যাট ইজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স। যেখান থেকে আমি প্রথম কাজটা শুরু করেছিলাম হচ্ছে আপনার হলো আইওটি অ্যান্ড আইওটি বেসড স্মার্ট ফার্মিং ইউজিং রাসবেরি পাই। এটা আমাদের প্রথম কাজ ছিল আর কি, আমার রিসার্চের প্রথম যাত্রা, যেটা আমাদের 2018 সালে আপনার হচ্ছে স্কোপাস ইন্ডেক্স জার্নালে হচ্ছে সর্বপ্রথম আমাদের পাবলিশ হয়। এবং এটা একটা ছিল হচ্ছে আমাদের একটা ইনোভেটিভ আইডিয়া, যেটাকে আমরা পরবর্তী রিসার্চে কনভার্ট করেছি, এবং এটা প্রজেক্ট ছিল হচ্ছে আর&ডি। যাত্রাটা কিভাবে শুরু হয়েছে? আমি প্রথমে এটাই জানতাম না যে কিভাবে হচ্ছে লিটারেচার রিভিউ করতে হয়। সো লিটারেচার রিভিউর জন্য আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। সো লিটারেচার রিভিউ আমি শিখেছি, কিভাবে করতে হয় সেটা জেনেছি, কিভাবে লিটারেচার ফাইন্ড করতে হয়, কিভাবে স্টাডি করতে হয়, কিভাবে পেপার ওভারঅল স্টাডি করতে হয় সেটা সম্পর্কে জেনেছি। এবং ফাইনালি আপনার হচ্ছে হলো একটা ম্যানুস্ক্রিপ্ট তৈরি করে সেটাকে আমি হচ্ছে ইভ্যালুয়েশনের জন্য বা মানে হচ্ছে রিভিউ করার জন্য সেটাকে পাঠিয়েছি। আফটার দ্যাট, এ 3 মান্থ or 4 মান্থ আফটার সাবমিশন, পেপার অ্যাকসেপ্টেড হয়েছে, এবং তখন আমি হলো থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার, দ্যাট মিনস ফোর্থ ফার্স্ট সেমিস্টার প্রথম ছাত্র। এই যে যাত্রা শুরু হলো, প্রথমটা অনেক স্ট্রাগল করতে হয়েছে নিঃসন্দেহে। এবং আমি আপনাদের মতো যে এই এআই যুগে, চ্যাট জিপিটি যুগে এসেছে, অনেক ইনফরমেশন যেগুলো আমরা হচ্ছে গ্যাদার করতে পারছিলাম না, সেগুলো আমাকে এক্সপ্লোর করতে হয়েছে। এবং আমাদের বড় যারা সিনিয়র যারা ছিলেন, যারা রিসার্চার যারা ছিলেন আগে থেকে, তাদের কাছে হেল্প নিতে হয়েছে। এবং পরবর্তীতে সেই ধাপে ধাপে আমি হচ্ছে ধীরে ধীরে হচ্ছে আমাদের হলো সামনের দিকে আগাতে থাকলাম। এবং একটা সার্টেন টাইম মনে হলো যে আমি তো আসলে আইওটি নিয়ে কাজ করছি, তা আমার তো প্রিয় জায়গাটা হচ্ছে হলো মেশিন লার্নিং বা ডিপ লার্নিং কম্পিউটার ভিশন।
তাহলে আমার তো ফিল্ড চুজ করতে হবে। যে আমি প্রথমে বলেছিলাম যে আপনি ট্র্যাক যদি আপনি ভুল হয়ে যায় তাহলে আপনি হচ্ছে পরবর্তীতে স্ট্রাগল করতে হবে। সো প্রথমে আমি যখন আপনার হচ্ছে আইওটি নিয়ে কাজ করেছিলাম, একটা সার্টেন টাইম আমার মনে হলো যে না, আমার ফিল্ডটা আসলে এইটা না, আমি তো আইওটি এবং কম্পিউটার ভিশনে কমপ্লিট একটা প্যাকেজ নিয়ে কাজ করতে চাই। তখন আমার মাথার মধ্যে আসলো যে না, উই হ্যাভ টু লার্ন বা আই হ্যাভ টু লার্ন মেশিন লার্নিং এন্ড ডিপ লার্নিং। দেন আমাদের সময় হচ্ছে তখন হচ্ছে আমাদের কোর্স ছিল হচ্ছে নিউরাল নেটওয়ার্ক এন্ড ছিল, সেখানে আমাদের আসলে মেশিন লার্নিং মেথড কোর্স ছিল না। তো সেখান থেকে আমাদের আসলে মেশিন লার্নিংটা শেখা, এবং সেই যে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত থামতে হয়নি, এখন পর্যন্ত সেই যাত্রা অব্যাহত আছে। সবচেয়ে বেশি বেনিফিট দিয়েছে আমাকে আপনার কোভিড-19 যে হচ্ছে আপনার অবসর সময়টা যেখানে কোয়ারেন্টাইন চলছিল, বা ম্যাক্সিমাম মানুষ যখন হচ্ছে আপনার হচ্ছে ঘরে বন্দী ছিল, ওই টাইমটাতে আমি সবচেয়ে বেশি টাইম ইউটিলাইজ করতে পেরেছি রিসার্চে, এবং সেই টাইমটা আমার বলবো সুবর্ণ সময়। এবং সেই টাইমটা যে পরিমাণ সময় দিতে পেরেছি আপনার পেপারের ক্ষেত্রে বা হচ্ছে অন্য ক্ষেত্রে, সেগুলো আসলে সেই টাইমটাই আমার সামনের দিনগুলো এগিয়ে নিতে সাহায্য করেছে। এটা আমার লাইফের স্টোরি বলছে। এবং 2020-এর একদম শেষের দিকে এসে আমরা হচ্ছে আমাদের এই ল্যাব থেকে বা আমাদের টিম থেকে আমরা কিছু পেপার পাবলিশ করি, যেটা হচ্ছে আইওটি এবং কম্পিউটার ভিশনের একটা সম্মিলিত লুপ ছিল, এবং যেটা হচ্ছে আমাদের বর্তমানে হচ্ছে যে জার্নালটার নাম হচ্ছে জার্নাল অফ কম্পিউটার, কিংস অফ জার্নাল অফ ইনফরমেশন কম্পিউটার সায়েন্স। এই জার্নালটা এখন বর্তমানে হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টর প্রায় 8-এর উপরে, এবং এই জার্নালের অ্যাকসেপ্টেন্স এতটাই কম এখন যেটা পেপার দিলে রিজেক্ট হয়ে যায়। এই জার্নালটা আমাদের 2টা পেপার আমরা তৎকালীন সময় কোভিডের সময় করেছিলাম, এবং এটা আমার অনাদার পেপার অফ দিস 2 পেপার্স আপনার হচ্ছে হলো আপনার হাই সাইটেড পেপার ইন মাই রিসার্চ জার্নি। সো এই যে আমরা কাজ করেছিলাম, ওই যে ট্র্যাকটা শুরু হয়েছে, দেন আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে অ্যাজ এ সিনিয়র রিসার্চার ছিলাম। আমি আমার লাইফের সবচেয়ে বেশি যেটা একদম ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ শুরু করতে হয়, সেখান থেকে শিখেছি, এবং এর পরবর্তীতে আর আমাকে ফিরে তাকাতে হয়নি, এবং আলহামদুলিল্লাহ সোফার আমি হচ্ছে এই কাজ করে যাচ্ছি। এবং এখন আপনারা জানেন যে আমি অলরেডি একটা টিমের রিসার্চ টিম বা অর্গানাইজেশনের আপনার হচ্ছে হলো অ্যাজ এ ফাউন্ডার এন্ড সিইও। যারা ইন্টারেস্টেড কাইন্ডলি আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি আমার এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন আপনারা যদি ইন্টারেস্ট থাকেন। এটা আমার ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইট থেকে আমার হচ্ছে আমাদের টিমের বর্তমানে রিসার্চের সকল গবেষণা এখান থেকে সম্পাদন করা হচ্ছে। এবং আমার এখানে রাইট নাও আমার থিসিস স্টুডেন্ট থেকে শুরু করে প্রায় 53 জন মেম্বার এবং 2 জন ইন্টারন্যাশনাল অ্যাডভাইজার রয়েছে। আমরা আরো কিছু অ্যাডভাইজার ইনক্লুড করবো, এবং পরবর্তীতে আমরা আরো ফার্দার রিসার্চ, যেটাকে একদম পুরো ইন্ডাস্ট্রিয়াল ভাবে কিভাবে সামনের দিকে আগানো যায় সেই প্রসেসটা আছে। সো এখন পর্যন্ত আমি আমার বেসিক ইন্ট্রোডাকশন এবং হচ্ছে আমার ক্যারিয়ার সম্পর্কে আলোচনা করলাম, যাত্রা সম্পর্কে আলোচনা করলাম। এখন আমি চলে যাব হচ্ছে আপনার হচ্ছে রিসার্চের আপনাদের কিভাবে আপনারা শুরু করবেন, দ্যাটস দ্য বিগিনিং অফ দ্য রিসার্চ জার্নি ইন কম্পিউটার সায়েন্স। সো প্রথমেই আপনাকে আমি কিছু ধারণা দিব রিসার্চের হচ্ছে ডেটাবেস সম্পর্কে। রিসার্চ শুরু করার আগে একটা স্টুডেন্টকে প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আপনার হলো ফিল্ড চুজ, যেটা আপনি অলরেডি আমি আলোচনা করেছি। সেকেন্ড, আপনাকে যেটা করতে হয় লিটারেচার ফাইন্ডিং। লিটারেচার ফাইন্ডিং কেন করতে হয়? আপনাকে স্টাডি করার জন্য। এবং এই লিটারেচার ফাইন্ড করার জন্য কম্পিউটার সায়েন্স বা হচ্ছে অন্য রিসার্চের কিছু ডেটাবেস রয়েছে, যেগুলোর মধ্যে হচ্ছে কিছু পাবলিশ পেপার যেগুলো অলরেডি আপনার হচ্ছে রিসার্চে কাজ হয়েছে সেগুলো সম্পর্কে হচ্ছে এখানে স্টোর করা আছে। আপনাদের সেখান থেকে রিট্রিভ করতে হয় ইনফরমেশন, সেখান থেকে আপনার হচ্ছে পরবর্তীতে স্টাডি করতে হয়। সো প্রথমে আপনাকে আমি কিছু ধারণা দিব কোন কোন ডেটাবেস আসলে আপনার পেপারগুলো রিট্রিভ করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনার গুগল স্কলার ইজ ভেরি মোস্ট প্রমিজিং। দেন আপনি পাবমেড, সায়েন্স ডিরেক্ট, IEEE এক্সপ্লোরার, মোটামুটি এই কয়টা থেকে আমরা মোটামুটি হচ্ছে আপনার ডাটা মানে পেপার গুলো নামাতে পারবেন, বা পেপার গুলো যেগুলো আপনার চাচ্ছে সেগুলো। আর আরো কিছু আছে আর্কাইভ, কিছু হচ্ছে আপনার সাইট যেগুলো রয়েছে, এগুলো পেপার গুলোকে আপনার হচ্ছে স্টোর করে রাখে, সেগুলো থেকে আপনি নামাতে পারবেন। বাট মোস্ট অফ দ্য পেপার আমি হচ্ছে আপনার গুগল স্কলার থেকে আসলে নামানো যায়। সো আমি আজকে আপনাদের সাইট সাইন্টিং কিভাবে পেপার ফাইন্ড করতে হয় সেটা সম্পর্কে ধারণা দিব, এবং এটা হচ্ছে আজকে আলোচনার মূল পার্ট, কিভাবে একজন রিসার্চার হওয়ার জন্য কোন ক্রাইটেরিয়া ফলো করতে হয়। সুতরাং আমি হোস্টের পারমিশন নিয়ে আমি স্ক্রিনটা শেয়ার করতে যাচ্ছি, প্লিজ। আমি কি স্ক্রিন শেয়ার করবো? জি, আপনি স্ক্রিনটা শেয়ার করতে পারেন। জি, থ্যাংক ইউ। সরি। ওকে, আমার স্ক্রিন যদি দেখা যায় কাইন্ডলি একটু আমাকে একটু রেসপন্স করবেন। ওকে, জি, সো স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমরা প্রথমেই আমরা হচ্ছে
একটা সাইটে চলে যাব, যেটা হচ্ছে আমাদের scholar.google.com। ওকে, scholar.google.com চলে যাব। এরপরে চলে যাওয়ার পরে আপনাকে এরকম একটা ইউআই দেখাবে। আপনার যারা যারা এখনো অ্যাকাউন্ট খোলেননি, কাইন্ডলি হচ্ছে অ্যাকাউন্ট খুলে ফেলবেন। এবং আপনাদের এখানে হচ্ছে তিনটা এখানে অপশন দেখতে পারবেন অ্যাকাউন্ট খোলার পরে। প্রথম হচ্ছে মাই প্রোফাইল, মাই লাইব্রেরি, অ্যালার্টস, ম্যাট্রিসেস। ওকে, সো প্রথমে আপনাকে আপনি যখন একটা অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি এরকম একটা উইন্ডো দেখাবে আসলে। হ্যাঁ, তো এখান থেকে আপনার এই ডেটাবেসে আমরা কিভাবে পেপার সার্চ করব, কিভাবে আসলে পেপার ফাইন্ড করবো। লেটস সে আজকে আমাদের আলোচনার সুবিধার জন্য আমি একটা টপিক নিয়ে নিচ্ছি। টপিকের নাম দিচ্ছি ধরেন হচ্ছে নিউমোনিয়া ডায়াগনোসিস ইউটিলাইজিং কম্পিউটার ভিশন। সো এটা আমাদের হচ্ছে লেটস সে এটা আমাদের হচ্ছে আজকের টপিক, এবং এটা নিয়ে আমি আসলে আজকে আমাদের রিসার্চের কিছু লিটারেচার ফাইন্ড করবো এবং এখান থেকে স্টাডি করবো কিভাবে সেটা দেখবো। হ্যাঁ, সো প্রথমে আমাদের এই যে আমরা একটা টাইটেল সিলেক্ট করলাম আর কি, এটা হচ্ছে আমাদের একটা টাইটেল। লেটস সে আমাদের, আমি আপনাকে বলেছিলাম আপনাকে আগে প্রথমে আগে জাজ করতে হবে আপনি কি নিয়ে কাজ করতে যাচ্ছেন। যেহেতু আমি আসলে মেডিকেল ইনফরমেটিক্স এ কাজ করি, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার মেডিকেল ইনফরমেটিক্স আর এগ্রিকালচার নিয়ে কথা বলবো আর কি। সুতরাং আজকে আলোচনার বিষয় হচ্ছে হলো নিউমোনিয়া ডায়াগনোসিস। ওকে, খুবই প্রমিজিং, এবং এটা নিয়ে আসলে সারা বিশ্বে অসংখ্য কাজ হয়েছে। আমরা আসলে কি সার্চ করতে যাচ্ছি সেটা দেখেন, দেখার বিষয় আর কি। ওকে, তো লেটস সে কম্পিউটার ভিশনের একটা স্পেসিফিক একটা পার্ট, এটা হচ্ছে ধরেন আপনার বর্তমান ট্রেন্ডিং টপিক যেটা, সেটা ছিল আমি সেটাকেই দিচ্ছি হচ্ছে ইউটিলাইজিং ভিশন ট্রান্সফরমার। ওকে, সো এইটা আমাদের টাইটেল। সো এই টাইটেলের এগেইনস্টে আমি হচ্ছে আপনার হচ্ছে এখন একটা রিসার্চ আর্টিকেল ফাইন্ড করব। সে কিভাবে করতে পারি, প্রথমে এখান থেকে আমাদের কিছু কিওয়ার্ড ফাইন্ড করতে হবে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনার হচ্ছে রিসার্চের কিওয়ার্ড ফাইন্ড করা হচ্ছে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। আমরা অনেক সময় গুগল স্কলারে যখন পেপার গুলোকে সার্চ করতে যাই তখন অ্যাকুরেটলি ডেটা মানে পাই না। এর একমাত্র কারণ আমাদের কিওয়ার্ড আপনার হচ্ছে ডিটেক্ট করতে ভুল হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি যদি প্রথমটাকে নেই তাও নিতে পারবো, পরেরটাকে নিয়ে যে স্পেসিফিক করলে পরেরটা বেশি স্পেশালাইজড ফর্ম আর কি। ওকে, সো আমি পরেরটা নিচ্ছি, ধরেন একদম ট্রেনিং টপিক নিয়ে কাজ করি আর কি। তো আমাদের এখানে কয়েকটা পার্ট রয়েছে। প্রথম কিওয়ার্ডটা হচ্ছে নিউমোনিয়া ডায়াগনোসিস। এটা একটা আমাদের কিওয়ার্ড হতে পারে। কিওয়ার্ড হচ্ছে এক বা একের অধিক যদি ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো আপনি হচ্ছে একটা রিসার্চের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে খুব ভালোভাবে প্রেজেন্ট করে, সে ধরনের ওয়ার্ডগুলোকে কিওয়ার্ড বলা হয়। তো লেটস সে আমি আমার এই কিওয়ার্ডের জন্য আমি তিনটাকে আমি কিওয়ার্ড ধরলাম। একটা নিউমোনিয়া, এটা একটা কিওয়ার্ড। আমি ডায়াগনোসিস ধরছি একটা কিওয়ার্ড। ইউটিলাইজিং যেহেতু একটা হচ্ছে আপনার হলো একটা এটাকে আমরা কি বলি, জিরান্ট বলতে পারি খুব সম্ভবত। এটাকে ডিসকার্ড করবো, এটা কখনো আপনার কিওয়ার্ড হতে পারে না। কিন্তু আমার পরের যেটা আছে ভিশন ট্রান্সফরমার, এটা একটা কিওয়ার্ড। তো এই যে তিনটা কিওয়ার্ড আমি এখানে পাইলাম, এখন আমি এই তিনটা কিওয়ার্ডের এই যে কোটেশন ইউজ করেছি, কোটেশন, এই কোটেশনটাই হচ্ছে মেইনলি আসলে একটা কিওয়ার্ডকে সেগমেন্টেড করে ফেলে বা হচ্ছে আলাদা করে ফেলে। এবং যখনই আপনি কোনো কিছু সার্চ করতে যাবেন, যখন এই কোটেশনটা ইউজ করবেন, তখন অ্যাকুরেট ডেটা পাওয়ার জন্য আপনার হচ্ছে ভেরি ভেরি প্রমিজিং। এখানে একটা জাস্ট এই কোটেশন ইউজ করলে অ্যাকুরেট ডেটা পাওয়া যায়। সো লেটস সে আমি এখান থেকে কপি করে এটাকে গুগল স্কলারে এখানে পেস্ট করে দিলাম টাইটেল। ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে এখানে নিউমোনিয়া ডায়াগনোসিস ইউটিলাইজিং ভিশন ট্রান্সফরমার, এটা আমাদের হচ্ছে টাইটেল। এবং এটার এগেইনস্টে আমি তিনটা কিওয়ার্ড দিয়ে ডেটাগুলোকে সার্চ করবো। প্রথমে সার্চ বাটনে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন আমি যদি সার্চ এর অপশন দেখি আর কি, যেখানে প্রায় আপনার হচ্ছে হলো আহ আপনার হচ্ছে অসংখ্য পেপার এখানে দেখতে পাচ্ছেন, অসংখ্য পেপার এখান থেকে এই কিওয়ার্ডের এগেইনস্টে সার্চ করেছে। কি সার্চ করেছে দেখেন, যে আপনি যেগুলো দিয়েছেন, আপনি দিয়েছেন ভিশন ট্রান্সফরমার, এই যে ভিশন ট্রান্সফরমার আপনি দিয়েছেন। আপনি দিয়েছেন ডায়াগনোসিস, এই ডায়াগনোসিস এসেছে। আপনি যদি আপনার নিউমোনিয়া দেন, তার নিউমোনিয়া যে মানে যে সমস্ত পেপার গুলোকে আপনার সার্চতে অ্যাকুরেট মেলে, সেই অ্যাকুরেট রেজাল্টের ভিত্তিতে আপনাকে আপনাকে প্রোভাইড করবে। এখন আমার কাজ কি, এখন আছে হচ্ছে আমাদের আপনাকে তো স্টাডি করতে হবে মোস্ট রিসেন্ট পেপারস। তাহলে আপনাকে দেখেন এই ঠিক গুগল স্কলারের বাম পাশে কিছু টাইম দেওয়া আছে।
সিন্স 2024, সিন্স 2023, সিন্স 2020, এবং যদি আপনি কোনো কাস্টম রেঞ্জ চান, লেটস সে আমি চাচ্ছি যে 2022 থেকে 2024-এর পেপারগুলো আমি নিব। ওকে, সো আপনি জাস্ট এখানে ক্লিক করে এখানে আপনি জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এখানে যতগুলো পেপার আপনাকে দেখাবে সবগুলো পেপার হচ্ছে 2022 থেকে 2024-এর মধ্যে। তার মানে এই পেপারগুলো হচ্ছে মোস্ট রিসেন্ট। এখন আপনাকে যে কাজটা করতে হবে, তাহলে আমি প্রথমে আমাদের সার্চ অপশন আমাদের রেডি, দেন আমি হচ্ছে আপনাদের টাইটেল আমি কিওয়ার্ড অ্যানালাইজ করে ফেলেছি, দেন আমার তার কাজ হচ্ছে হলো টাইটেল রিভিউ। টাইটেল রিভিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটার উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করে। টাইটেল রিভিউ হচ্ছে আপনি এখন প্রত্যেকটা টাইটেল পড়বেন, এই যে যতগুলো টাইটেল দেখতে পাচ্ছেন সবগুলো পড়বেন। পড়ার পরে আপনাকে এখানে দুটো ক্রাইটেরিয়া সেট করতে হবে। একটা হচ্ছে বলা হয় ইনক্লুশন ক্রাইটেরিয়া, আর কে বলা হয় এক্সক্লুশন ক্রাইটেরিয়া। এটা আপনার কয়েকদিন কিছুক্ষণ পর আমি এটাকে ডিসক্রাইব করবো, বাট আপাতত এই দুটোকে আমি হচ্ছে একটু মানে হচ্ছে কি বলে এটাকে আপনার হচ্ছে চুরি করে আপনাকে বোঝায় আর কি। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল আপনি হচ্ছে এখানে আপনার দেখতে হবে আপনাকে সবসময় ট্রাই করবেন মেথোডোলজিক্যাল পেপার নিয়ে আলোচনা করেন। এখন মেথোডোলজিক্যাল পেপার কি আসলে, রিসার্চে আমাদের অনেক ধরনের আর্টিকেল আমরা তৈরি করি বা হচ্ছে আমরা হচ্ছে কাজ করি নিয়ে। তো কিছু পেপার আছে মানে হচ্ছে সার্ভে পেপার। সার্ভে পেপারটাকে আরেকটা ফর্মে বলা হয় রিভিউ পেপার। এই রিভিউ পেপারটা হচ্ছে আপনার অনেক ক্রাইটেরিয়া রয়েছে, বাট রিভিউ পেপারের কাজটা হচ্ছে অনেকগুলো রিসার্চার সেই একটা স্পেসিফিক ফিল্ডে কাজ করেছে, পেপারকে অ্যানালাইসিস করলেন, স্টাডি করে নিয়ে আপনি নতুন একটা পেপার তৈরি করলেন, দ্যাট ইজ কল সার্ভে পেপার। সার্ভে পেপার হচ্ছে অসংখ্য পেপার থেকে কিছু পেপার বাছাই করে নিয়ে সেই পেপারগুলোকে কিছু কিছু পয়েন্টের ভিত্তিতে সেগুলোকে স্টাডি করা হয়। এই সার্ভে পেপার কতগুলো পার্টে হতে পারে, একটা কম্পারেটিভ স্টাডি, একটা হচ্ছে লিটারেচার রিভিউ, একটা বলা সিস্টেমেটিক লিটারেচার রিভিউ। তো এই ধরনের পেপারগুলোকে আপনার মেথড পেপার বলা হয় না। মেথড পেপার হচ্ছে সেই পেপার যে পেপারের মধ্যে থিওরিটিক্যাল কন্ট্রিবিউশন থাকে, বাট কম্পিউটার সায়েন্সের যারা আছে তাদের উদ্দেশ্যে দেখতে হয় যে পেপারের মধ্যে অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন আছে কিনা, দ্যাট মিনস নিউলি প্রপোজড মেথড, মানে যে মেথডটা বা যে অ্যালগরিদমটা আপনার হচ্ছে নতুন এসেছে বা নতুন তারা প্রপোজ করেছে, এই ধরনের মেথড গুলোকে খুঁজে বের করতে আপনার হচ্ছে পেপার গুলোকে মেথোডোলজিক্যাল পেপার বলা হয়। এবং এই পেপারের মধ্যে থিওরিটিক্যাল কন্ট্রিবিউশন রয়েছে যেটার এগেইনস্টে তার মেথডকে ভেরিফাই করার জন্য সেট অফ কিছু আপনার হচ্ছে হলো কিছু আপনার রিসার্চ অ্যানালাইসিস করেছে, দ্যাট ইজ কল্ড মেথোডোলজিক্যাল পেপার। তো আপনাকে এটা খুঁজে বের করতে কি করতে হবে, একদম ছোট্ট একটা টেকনিক এখানে রয়েছে, আপনি মাথায় রাখবেন। যখন আপনি টাইটেল রিভিউ করছেন, এই যে টাইটেল রিভিউ যে কথা বললাম, এই টাইটেল রিভিউ করার সময় আপনাকে কতগুলো ওয়ার্ড খুঁজে বের করতে হবে, যেমন কম্পারেটিভ স্টাডি, এ লিটারেচার রিভিউ, এ সিস্টেমেটিক লিটারেচার রিভিউ, এ পারফরমেন্স অ্যানালাইসিস। এই ধরনের পেপার যেগুলো আছে এগুলো আপনি ডিসকার্ড করবেন। এগুলোকে যদি ডিসকার্ড করেন তাহলে অটোমেটিক ফিল্টার হয়ে যাবে। তাহলে আপনি এখন দেখেন প্রথম যে মানে হচ্ছে রেজাল্ট যেটা রয়েছে সেটা হচ্ছে হলো নিউনেট ডিপ লার্নিং ফর কোভিড-19 নিউমোনিয়া ডায়াগনোসিস অন চেস্ট এক্স-রে ইমেজ অ্যানালাইজিং ইউজিং ভিশন ট্রান্সফর্মার। তার মানে প্রথম যে পেপারটা আমি পাচ্ছি এটা দেখেই বোঝা যাচ্ছে এখানে কোনো কম্পারেটিভ স্টাডি বা লিটারেচার রিভিউ নাই, সুতরাং এই পেপারটা আমি নিব। এখন নেওয়ার জন্য কি করব, ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনি চলে যাবেন হচ্ছে এই মাই লাইব্রেরিতে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে নিয়ে একটা উইন্ডোতে ওপেন করেন। করার পরে এই লাইব্রেরিতে আসার পরে আপনি এখানে হচ্ছে এখানে আসবেন, আসার পরে মাই লাইব্রেরিতে ক্লিক করবেন। আসলেন, আসার পরে দেন আপনি এখান থেকে একটা হচ্ছে একটা লেভেল ক্রিয়েট করবেন, ম্যানেজ লেভেল। সো এই লেভেলটার আপনি নাম দিচ্ছেন, মনে করেন আমি এখানে অসংখ্য লেভেল নাম দিয়ে রাখছিলাম আর কি, এখান থেকে কতগুলো আছে। সো লেটস সে আমি একটা নাম দিচ্ছি আজকে নিউমোনিয়া ডায়াগনোসিস। তো এটাকে ক্লিক করার সাথে সাথে এটা একটা লেভেল ক্রিয়েট হবে এবং এটা হচ্ছে এখানে আপনার এখানে দেখাবে যে নিউমোনিয়া ডায়াগনোসিস নামে আপনি একটা লেভেল ক্রিয়েট করেছেন। ওকে, সো এটা ক্রিয়েট করার পরে আপনি চলে যাবেন এখানে। আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছি সেভ নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখন আমি প্রত্যেকটা টাইটেল পড়বো যেটাকে বলা হয় টাইটেল রিভিউ, এবং প্রত্যেকটাকে আমি একটা করে হচ্ছে প্রেস করবো। এই দেখেন এখানে প্রেস করার সাথে সাথে আমাদের কি চলে আসছে, এই যে সমস্ত লেভেল আপনি রেখেছেন সেগুলো আপনি হচ্ছে ক্লিক করলেন, ডান দিয়ে দিলেন, তাহলে এই পেপারটা আপনার হচ্ছে লাইব্রেরির মধ্যে চলে গেল। আচ্ছা, তারপরে আবার পরেরটা পড়েন যে এ নোভেল মেথড ফর এনহ্যান্সিং নিউমোনিয়া ডিটেকশন ভায়া
মডেল লেভেল এনস্যাম্বলিং অফ সিএনএন এন্ড কম্পিউটার ভিশন। তার মানে এটা একটা মেথড পেপার, কোন ধরনের কম্পারিজন এখানে লেখা নেই আর কি। ওকে, সো এটা আমি নিচ্ছি, আবার সেভ। সেভ কোথায়? এই যে নিউমেরিক ডায়াগনোসিস, ডান। এবার আবার চলে যান পরেরটাতে, এফিশিয়েন্ট নিউমেরিক ডিটেকশন ইউজিং ভিশন ট্রান্সফার অন চেস্ট এক্স-রেস। তার মানে এটা আমরা দেখতে পাচ্ছি এটা অনেক ভালো একটা পেপার, নেচারের মতো একটা হচ্ছে পাবলিশ আন্ডার পাবলিশ হয়েছে, সুতরাং এই পেপারটা আমাকে নিতেই হবে। এবং এটা পেপারটা 2024, সুতরাং খুব রিসেন্ট, এটা আমাকে পড়তে হবে। সো আমি এটাকে নিয়ে নিচ্ছি, ব্যাস। সো আমি নিব না কোনগুলো আসলে সেটা একটু আলোচনা করি। যেমন পরেরটা যেটা আছে, যেমন অটোমেটেড লাং রিলেটেড ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এটাও একটা মেথড পেপার, এটা নিয়ে নিচ্ছি। সো আমি জাস্ট দেখাই কোনটা নিব না। দেখেন, এই যে দেখেন, পারফরমেন্স অ্যানালাইসিস অফ দ্য নিউমেরিক ডিটেকশন ইউজিং ভিশন। এই ধরনের পেপারগুলোকে একটু ডিসকার্ড করার চেষ্টা করবেন, কারণ এই ধরনের পেপারগুলোর মধ্যে টুয়ার্ড সেট অফ মানে ডেটা নিয়ে মানে মডেলে কাজ করে, যেখানে আসলে প্রপোজ কিছু থাকে না আর কি, বা নিউ কোনো মেথড থাকে না। এই ধরনের পেপারগুলোকে ডিসকার্ড করবেন। আচ্ছা, এরপরে আমি একটু আরো চাই নেক্সটে আপনার বোঝার সুবিধার জন্য। আচ্ছা, এরপরে আচ্ছা এই দেখেন যেটা খুঁজতেছিলাম, ডিপ লার্নিং ফর নিউমেরিক ডিটেকশন ইন এক্স-রে ইমেজ। এই পর্যন্ত কিন্তু আপনার কাজের সাথে মেলে, কিন্তু দেখেন ক্লোন দেওয়ার পর একটা জিনিস দেখে দেওয়া আছে, এ কম্প্রিহেন্সিভ সার্ভে। মাথায় রাখতে হবে, কোন ধরনের সার্ভে পেপার আমি আমার স্টাডি করার সময় নিব না। সার্ভে, কম্পারেটিভ স্টাডি, এই ধরনের পেপারগুলোকে আপনি ডিসকার্ড করবেন, এগুলো আপনি পড়ার জন্য। বাট আপনাকে যখন মেথড অ্যানালাইসিস করবেন পড়ার জন্য, তখন আসলে এই পেপারগুলো ডিসকার্ড করবেন। এই পেপারটা আমি নিচ্ছি না। তার উপরে যেটা আছে যে হাইব্রিড ভিশন ট্রান্সফরমার অ্যাপ্রোচ ফর মাল্টি স্কেল স্পেশালিস্ট ফিচার্স ডিটেকশন ইন নিউমেরিক ক্লাসিফিকেশন, এই পেপারটা আমি নিচ্ছি। জাস্ট ক্লিক করলাম, এই যে নিউমেরিক ডায়াগনোসিসের মধ্যে ঢুকে গেলাম, দ্যাটস ইট, ডান। তাহলে আমার মোটামুটি অনেকগুলো পেপার হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে আপনার হচ্ছে দেখবো আসলে পেপারগুলো গেল কই, বা কিভাবে কাজগুলো কি কি। সো আমি চলে যাবো আবার সেম ভাবে লাইব্রেরিতে। এই যে আমার লাইব্রেরি চলে যাব, লাইব্রেরি থেকে আমি হচ্ছে আপনার এই যে নিউমেরিক ডায়াগনোসিস আন্ডারে যে পেপারগুলো ছিল এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে এক্সপোর্ট অল দেওয়া আছে। এই যে আমি যে পেপারগুলো সিলেক্ট করেছেন সেগুলো চলে আসছে। আমি এখানে ক্লিক করবো এক্সপোর্ট অল, দেন এটাকে ক্লিক করবো সিএসভি। ওকে, তো সিএসভি তে ক্লিক করার সাথে সাথে আমার এখানে সিএসভি ফাইল ডাউনলোড হওয়া শুরু হবে। এবং এটাকে যদি আমি ওপেন করি, এখন দেখতে পাবেন আপনি যে পেপারগুলো নিয়েছেন তার অথর লিস্ট, তার হচ্ছে আপনার টাইটেল, তার পাবলিকেশন, এবং তার ভলিউম নাম্বার, পেজ, ইয়ার, এবং পাবলিশার, কোন কোন পাবলিশার পাবলিশ হয়েছে। তার মানে এই পেপারটা অলরেডি আপনার ফিল্টার হয়ে গিয়েছে এবং এই পেপারগুলোতে আপনি এখন কাজ করতে পারবেন। এই যে আপনি পেপারগুলো এখন এখান থেকে টাইটেলগুলো আলাদা করে ফেললেন, তখন আপনি জাস্ট এখান থেকে একটা করে পেপার কপি করবেন। কপি করে নিয়ে আবার চলে যাবেন সেই গুগল স্কলারে। করার পরে আপনি হচ্ছে পেপারগুলোকে আপনি হচ্ছে ওয়ান বাই ওয়ান ডাউনলোড করবেন। এই যে ক্লিক করলেন, ডাউনলোড অপশন চলে আসবে, পেপারগুলোকে ওয়ান বাই ওয়ান ডাউনলোড করে আপনি হচ্ছে পড়া শুরু করবেন। সো এই পড়ার কিছু ক্রাইটেরিয়া রয়েছে। এই এই যে পড়তে হবে কিভাবে কিভাবে আমরা কাজ করব সামনের দিনগুলোতে, এই সবগুলো নিয়ে আমাদের আসলে আমাদের অলরেডি 360 পাঠশালা একটা কোর্স অফার করা হয়েছে, যে কোর্সটা হচ্ছে আপনার হাউ টু বিকাম রিসার্চার ইন কম্পিউটার সায়েন্স। আমরা সেখানে বিস্তার আলোচনা করবো, বাট একটু ধারণা দিই, সেটা হচ্ছে এই পেপার পড়ার কিছু নিয়ম আছে। আপনি চাইলে পুরো পেপারটাকে একদম পুরো ঘন্টার পর ঘন্টা পড়বেন, বিষয়টা আসলে তেমন না। কিছু ক্রাইটেরিয়া ফলো করে এটাকে স্টাডি করতে হয়, সেটা সম্পর্কে আমি একটু একটু হলে ধারণা দিচ্ছি। তারপর আমরা বাকিটা, আপনার যদি একটু ইন্টারেস্ট থাকে তাহলে আপনি কোর্স এনরোল করতে পারেন। আচ্ছা, সো এইখানে আমাদের হচ্ছে আপনার পেপারগুলোকে আমরা ফার্স্ট যে কাজটা করেছি সেটা হচ্ছে আমাদের টাইটেল দিব আমাদের শেষ। প্রত্যেকটা পেপার আমি ডাউনলোড করব। ডাউনলোড করার নিয়মটা হচ্ছে জাস্ট এটা একটা মানে কি বলে, এটা শৃঙ্খলা বলতে পারেন, আপনার গুছিয়ে কাজ করার জন্য। জাস্ট এটা কপি করবেন টাইটেলটাকে, দেন আপনি হচ্ছে এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে যে কোনো জায়গায় আপনি জাস্ট সেভ করে রাখবেন হচ্ছে জাস্ট ওয়ান ডট টাইটেল। এই পেপারটা কখনো হারাবেন আর কি। হ্যাঁ, যদি আপনি কোনো স্পেশাল ক্যারেক্টার থেকে থাকে জাস্ট সেখান থেকে আপনি এটাকে ইউজ করে দেন, দিয়ে এই পেপারটা যখনই আপনি হচ্ছে যেখানে সার্চ করে রাখেন না কেন, এই পেপারটা কখনো হারাবেন আর কি। হ্যাঁ, এবার যদি আপনি 1 2 3 4 5 6 7 8 9 10 দিয়ে আপনি সেভ করে রাখেন আপনার সুবিধার জন্য, তাহলে এই পেপারগুলোকে গুছিয়ে কাজ করার যে একটা টেন্ডেন্সি সেটা চলে আসে আর কি। যাই হোক, এখন পর্যন্ত আমরা দেখলাম হচ্ছে আপনার কিভাবে ফিল্ড চুজ করতে হয়, আমার অভিজ্ঞতা রিসার্চের, এবং ফাইনালি কিভাবে একটা লিটারেচার ফাইন্ড করতে হয়। ওকে, সো নাও আমি একটু জাস্ট ডিসকাস করব, যেহেতু আমি আপনার হচ্ছে যারা ইয়াং ব্লাড এখানে রয়েছেন রিসার্চের ক্ষেত্রে, এই যে স্টাডি করতে শুরু করলেন, এখান থেকে আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে, পুরো পেপারটাকে থ্রু আউটলি পড়তে হবে। পড়ার নিয়মটা যেটা হচ্ছে, প্রথমে পড়তে হচ্ছে অবশ্যই টাইটেলটা পড়ুন, টাইটেল অবশ্যই পড়েছেন, যেটা আমরা টাইটেল রিভিউ পড়ি। এরপরে পড়তে হয় হচ্ছে আপনি অ্যাবস্ট্রাক্ট।
এর পরের ধাপটা হচ্ছে হলো অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে সামারি একটা পেপারে, আপনি হচ্ছে যেটাকে আমাদের ভাষায় বলি সারাংশ। তো আপনি একটা পেপারের মধ্যে, এটা হচ্ছে 200 টু আপনার 300 ওয়ার্ডস এর মধ্যে একটা পেপার কিভাবে ডিসক্রাইব করেছে সেটাকে অ্যাবস্ট্রাক্ট মধ্যে থাকে। যখনই কোনো একটা পেপার আপনার হচ্ছে কোনো রিভিউ করে, তখন প্রথমে তার টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট পড়তে হয়। অ্যাবস্ট্রাক্ট পড়ার পর যদি আপনি মনে হয় যে পেপারটা আপনার সাথে সম্পর্কযুক্ত, দেন ইউ ক্যান টেক, আদারওয়াইজ ইউ ক্যান ডিসকার্ড। ওকে। আর অ্যাবস্ট্রাক্ট পড়ার পরে আপনি আর কোথাও কোনো কিছু পড়বেন না, একদম চলে যাবেন হচ্ছে হলো কনক্লুশনে। এটা হচ্ছে পড়ার নিয়ম, মানে আদব আর কি, যেটাকে আমরা বলি আর কি, হ্যাঁ, থিসিস এর ভাষায়। সো চলে যাবেন কনক্লুশনে। কনক্লুশন হচ্ছে হোয়াট দ্য রিসার্চার কনক্লুড ইন দিস পেপার। এটা যদি আপনি পড়তে পারেন অ্যাবস্ট্রাক্ট পড়ার পর, তাহলে আপনি দেখবেন অ্যাবস্ট্রাক্টের সাথে আপনার হচ্ছে কনক্লুশনের মিল আছে কিনা, মানে যেটাকে সে করতে চেয়েছিল এবং সেটা করতে পেরেছে কিনা সে, মানে কনক্লুশনের মধ্যে। দেন আপনাকে পড়তে হবে কনক্লুশন। কনক্লুশন শেষ করার পরে আপনি চলে যাবেন ইন্ট্রোডাকশনের মধ্যে। ইন্ট্রোডাকশন থেকে আপনি ওয়ান বাই ওয়ান ছিল পুরো পেপারটাকে পড়বেন। তাহলে পড়ার নিয়মটা কোনটা? প্রথমে পড়বেন টাইটেল, দেন পড়বেন অ্যাবস্ট্রাক্ট, দেন কনক্লুশন, দেন ফুল পেপারটাকে পড়তে হয়। আচ্ছা, এছাড়াও কিছু ইনসাইট অ্যানালাইসিস করা যায়, বাট আজকে যেহেতু আমাদের অনেক সময় কম, এটা আলোচনা করতে পারলাম না। আজকে আমার পক্ষ থেকে হচ্ছে এই পর্যন্তই। আচ্ছা, আর একটা জিনিস আমি একটু মানে টাচ করবো, সেটা হচ্ছে আহ আমি স্ক্রিনটা অফ করলাম। ওকে, আমি আবার ব্যাক করছি। সেটা হচ্ছে আমাদের এই যে পেপার ফাইন্ডিং করার পরে আমাদের নেক্সট প্রসিডিউর কি হবে। আমি প্রসিডিউর হবে হচ্ছে আপনাকে একজন সুপারভাইজারকে আপনার খুঁজে বের করা। আপনি যে ফিল্ডে পড়তে আছেন সেই পেপারগুলো অ্যানালাইসিস করার পরে আপনার নিকটস্থ যে সমস্ত ফ্যাকাল্টি মেম্বার যে ফিল্ডে বেশি এক্সপার্টিস রয়েছে, আপনার যে ফিল্ডে আপনার নিজেকে প্রস্তুত করা হয় বা নিজেকে আপনি প্রিপেয়ার করতে যাচ্ছেন যে না, আমি এই ফিল্ডে আমি খুবই এক্সপার্টিস বা আমার এক্সপার্টিস থাকবে ফিল্ডে, সেই সুপারভাইজার কাছে আপনি যে আপনি বলবেন আপনি এই পেপারটাকে স্টাডি করেছেন এবং এই মেথড আপনি স্টাডি করেছেন, দেন সেই সুপারভাইজার আপনাকে অবশ্যই রিসার্চে হেল্প করবে, কারণ আপনি অলরেডি একটা অন স্টেপ ফরওয়ার্ড এগিয়ে গিয়েছেন রিসার্চে। আমি আজকে যতটুকু দেখালাম, সরি, একটা রিসার্চার হওয়ার জন্য প্রথম স্টেপ, মানে একটা সিঁড়ির প্রথম যে ধাপটা আছে, সেটা আমি আজকে আপনি দেখাতে সক্ষম হয়েছি। যারা খুব ধৈর্যের সাথে দেখেছেন, আশা করি আপনাদের রিসার্চের ক্ষেত্রে বা লিটারেচার ফাইন্ড করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর নেক্সট প্রসিডিউরটা হচ্ছে আপনাকে একজন সুপারভাইজার খুঁজে বের করতে হবে। দ্যাটস ইট। সো আমার পক্ষ থেকে আসলে রিসার্চ সম্পর্কে একদম বেসিক ধারণা আমাদের যা ছিল সেটা আমি দিয়েছি। আশা করি আপনারা হচ্ছে বুঝতে পেরেছেন। এবং আমি আরেকটা জিনিস আপনাদের বলবো, এই যে আমি আপনাদের হচ্ছে মেথড সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম, বাট আপনাকে প্রথমে যে জিনিসটা অর্জন করতে হবে সেটা প্রোগ্রামিং স্কিল। তো যারা যারা আজকে এখানে জয়েন করেছেন, আমি প্রত্যেকে রিকোয়েস্ট করব প্রোগ্রামিং কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন আপনার লাইফে, কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট হিসেবে। যদি প্রোগ্রামিং কে মানে হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক, সেটা আপনার সি হোক, C++ হোক, পাইথন হোক, জাভা হোক, বা ওয়েব ডেভেলপমেন্টের যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক, আপনার স্টাডি লেভেলে কোনো না কোনো স্টেজ যেটা কাজে লাগবে। এবং আপনার যারা দেশের বাইরে যেতে ইচ্ছা মানে চাচ্ছেন সামনের দিনগুলোতে, আপনারা দেখবেন হচ্ছে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হয়ে যাবে হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, মানে স্কিলটা। এবং যখনই আপনি যে কোনো প্রফেসর আন্ডারে যখন কাজ করতে যাবেন বা ভাইবা দিতে যাবেন, তখন আপনাকে প্রশ্ন করবে যে আপনি হচ্ছে আসলে কি আপনি হচ্ছে কম্পিউটার স্কিল খুব বেশি আছে কিনা আপনার। যদি কম্পিউটার প্রোগ্রামিং স্কিল যদি আপনার না থাকে, তাহলে সে কিন্তু আপনাকে হায়ার করবে না, কারণ আপনাকে যে কোনো সময় যে ধরনের কাজ থাকে আপনার হচ্ছে আপনার পক্ষ থেকে। তো এই ধরনের মানসিকতা তৈরি করেন, এটা আমার রিকোয়েস্ট থাকবে। আমার মনে হয় আমার আলোচনা এই পর্যন্ত আমি রাখতে পারি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা করতে পারেন। আমি মনে হয় আমাদের হোস্ট যিনি আছে সুমাইয়া আক্তার শিমুকে, আমি তাকে স্পেস দিচ্ছি। কাইন্ডলি আমার পক্ষ থেকে বলা শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ। আজকের ওয়েবিনারটি উপভোগ করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আশা করি 360 পাঠশালার পক্ষ থেকে কিভাবে কম্পিউটার সায়েন্সে রিসার্চার হওয়া যায় তা নিয়ে আপনাদের কাছে একটি পরিষ্কার রোডম্যাপ পৌঁছে দিতে পেরেছি। এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের কোশ্চেন অ্যান্সার সেশন। আপনারা চাইলে আপনাদের থেকে কোশ্চেন করতে পারেন, হ্যান্ড রাইজ করতে পারেন, আমরা আপনাদের কোশ্চেন নিব। ভাইয়া অলরেডি হচ্ছে কি একজন হ্যান্ড রাইজ করেছে, মোহাম্মদ মাহবুব হোসেন দুর্জয়। আপনি একটু আনমিউট করে আপনার কোশ্চেন গুলো বলতে পারেন। স্যার, আমি মাহবুব বলছি। স্যার হয়তো বা চিনবেন, ওয়াহিদ স্যার। জি বলেন। স্যার, আমার কোশ্চেনটা হচ্ছে যে স্যার, গ্র্যাজুয়েশনের পরে কি আমরা রিসার্চের সাথে থাকতে পারবো কিনা, নাকি এই স্টুডেন্ট লাইফই করা লাগবে? মানে আমার তো স্যার প্রজেক্ট নেওয়া ফাইনাল ইয়ারে, আমি প্রজেক্ট শেষ করে কি স্যার ব্যাচেলারের পরে কি এটা কন্টিনিউ করতে পারবো রিসার্চ কোনো সুপারভাইজার আন্ডারে? এটা কি পসিবল নাকি? অন্য তো সময় হবে না ভাই।
জি স্যার। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। আমি কি অ্যান্সার দিব? জি জি, আপনি অ্যান্সার করতে পারেন। আচ্ছা, ওকে। থ্যাংক ইউ মাহবুব ফর ইউর কোশ্চেন। আসলে আহ, আপনার হচ্ছে প্রজেক্টের, আপনি যদি অ্যাজ এ রিসার্চার হন কম্পিউটার সায়েন্সে, আপনার জন্য আসলে হচ্ছে রিসার্চ জিনিসটা আপনি যখনই আপনি মানে মানে চান না কেন পারবেন, কোনো অসুবিধা নেই রিসার্চ কাজ করতে। বাট মেক শিওর করতে হবে যে আপনি আপনার সিস্টেমেটিক প্রসিডিউর, মানে যে স্টেপ গুলো আপনার রিসার্চে ফলো করতে হয় সেগুলোকে আপনি সমাপ্ত করতে পেরেছেন কিনা। আপনি প্রজেক্ট নিয়েছেন ফাইনাল সেমিস্টারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনি যদি রিসার্চে কাজ করতে চান, আপনার একটা হাই টাইম ফর ইউ বিসাইডস ইউর প্রজেক্ট। জাস্ট আপনি অন স্টেপ ফলো করেন, যে স্টেপ গুলো আমি আজকে দেখার চেষ্টা করলাম, সেখান থেকে নিজেকে জাজ করেন, জাজ করে কাজ শুরু করেন। আপনার জন্য যথেষ্ট সময় রয়েছে। দিস দ্য বিগিনিং স্টেজ অফ ইউর লাইফ। আমি মনে করি আপনার জন্য সুবর্ণ সুযোগ এখন শুরু করার। আর এই প্রজেক্টের পাশাপাশি রিসার্চের কাজ ইজিলি করা যায়, কোনো সমস্যা হবে না। এবং আপনি যদি অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ হিসেবে কাজ করতে চান, যে না আমি আপনার অ্যাজ এ সুপারভাইজার সাথে বা কোনো একটা সুপারভাইজার সাথে হচ্ছে কাজ তারা নিজে করতে পারবো, এটা আপনার জন্য খুবই টাফ হবে। সুতরাং রিকোয়েস্ট করবো আপনাকে কোনো একটা এক্সপার্টিস কাছে যান। আপনি যে ফিল্ডটা আপনাকে চুজ করতে পছন্দ হয় তার সাথে কথা বলেন, দেন আপনি একটা স্পেসিফিক ফিল্ডে কাজ শুরু করেন। আপনার এই কাজ করার জন্য গ্রাজুয়েশনের সাথে কোনো সম্পর্ক নাই, রিসার্চের সাথে কোনো গ্রাজুয়েশন সম্পর্ক থাকে না। আশা করি আমরা উত্তরটা পেয়েছি। জি থ্যাংক ইউ স্যার। যারাই কোশ্চেন করছেন তারা একটু তাদের ইউনিভার্সিটি সম্পর্কে একটু বলুন, ইউনিভার্সিটির নামটা একটু মেনশন করবেন। তানভীর আহমেদ, আপনি একটু একটু আনমিউট করে আপনার কোশ্চেনটা করতে পারেন। ওকে, শিওর। আসসালামু আলাইকুম, দিস ইজ তানভীর আহমেদ। আমি উত্তর ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো স্যার, আমার আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে, পেপার পাবলিশ হচ্ছে না, খুবই হতাশা থেকে কিভাবে বের হব? পেপার স্যার পাবলিশ করতে হবে। ওকে, সহজেই যদি ফল চলে আসে আর কি, আপনি যদি ফল খেতে চান, সেই ফলটা যদি খুব সময় হাতের সময় চলে আসে, আপনার কিন্তু একটা আসলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট চলে আসে, আপনার মধ্যে অর্ডার চলে আসবে। ওকে, রিসার্চের মধ্যে সবচেয়ে বড় হতাশার জায়গা হচ্ছে পেপার রিজেকশন। আপনি সেট আপ রিজেকশন খাবেন। আপনার একটা সেট আপ মানে হচ্ছে পেপার যখন আপনি সাবমিট করতে যাচ্ছেন, পেপার রিজেকশন আসবে। রিজেকশন ইজ পার্ট অফ হচ্ছে আপনার হলো আপনার রিসার্চ। আপনি বারবার রিজেকশন আসবে আপনাকে, কিন্তু আপনাকে রিজেকশন আসার পরে দমে যাওয়া যাবে না। যে আমি যে আপনি হচ্ছে একটা পেপার কাজ করেছি, পেপারটা আমার সেট আপ রিজেকশন আসছে বিভিন্ন জার্নাল থেকে, আমি পেপারটা কাজ ফেলে দিলাম। এই ধরনের মানসিক যখন চলে আসবে, আপনি রিসার্চের কাজ থেকে ধীরে 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 ডিসপার্স হয়ে যাবে। আপনি মনে হবে যে না, আপনি কাজ বাদ দিয়ে দিয়েছেন। আপনাকে টার্গেট রাখতে হবে যে কাজটা আমাকে রিজেক্টে এনে দিয়েছে, সেই কাজের চেয়ে আমি বেটার আর কি কাজ করতে পারি। ট্রেন্ডিং টপিক, ট্রেন্ডিং রিসার্চ মডেল, ট্রেন্ডিং হচ্ছে আপনি অ্যালগোরিদম বা প্রপোজ অ্যালগোরিদম, নিউ অ্যালগোরিদমকে মডিফাই করে ম্যানস্ক্রিপ্টটাকে আরো স্ট্রং করে আপনি সাবমিট করবেন, ইনশাআল্লাহ আপনি পেপারে সাকসেস পাবেন। বাট আমি একটা জিনিস রিকোয়েস্ট করবো, যে রিজেকশনকে মেনেই আপনাকে কাজ করতে হবে। একটা এক্সাম্পল দিই। আপনারা জানেন যে 2024-এ আমার রিজেকশনের রেশিও ছিল হচ্ছে আপনার হলো 60-40, দ্যাট মিনস 40% অ্যাকসেপ্টেন্স আর এই 60% হচ্ছে আপনার রিজেকশন। এখন পর্যন্ত আপনার রিজেকশনের উপরে আছে। আজকে সকালবেলা একটা রিজেকশন এসেছে, বাট আমি এখন পর্যন্ত দমে যাইনি। যে পেপারগুলো রিজেক্ট আসছে সেগুলোকে মডিফাই করতে হচ্ছে, সেই অ্যালগরিদমকে টিউন করতে হচ্ছে, আবার কাজ করতে হচ্ছে, দেন আমি সাবমিট করবো, আবার সাবমিশন পাঠাবো। দিস ইজ সিস্টেমেটিক ওয়ে। আপনাকে দমে যাওয়া যাবে না। আপনি কাজ ধরে রাখবেন এবং কাজ করার স্পিডটা ধরে রাখবেন। দেখবেন একটা সার্টেন টাইম যেদিন আপনার পেপারটা অ্যাকসেপ্ট হবে, সেদিন যে ভালো একটা কাজ করেছে, এই ব্যর্থতার গ্লানি বা ডিসঅ্যাপয়েন্টমেন্ট দূরে চলে গেছে। টাটা, বুঝতে পেরেছি। টাটা টাটা, বুঝতে পেরেছি। টাটা, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আরে ঢোল দেখে যাচ্ছে, ঢোল। প্লিজ আপনারা সবাই একটু মিউট করবেন। যিনি কোশ্চেন করবেন শুধুমাত্র তিনি আনমিউট করবেন। বাকি সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ আরমান হোসেন সোহাগ, আপনাকে আনমিউট করে কোশ্চেন করার জন্য অনুরোধ জানাচ্ছি। দাদা কি হাত মারছেন? হাত মারছেন, হাত মারছেন?
আপনাকে কোশ্চেন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি কি আছেন? আপনার মাইক ইস্যু থাকলে আপনি কমেন্ট বক্সে আপনার কোশ্চেনটি করতে পারেন। আচ্ছা, আমরা পরবর্তী পার্টিসিপেন্টের সাথে কথা বলি। ভাইয়া, আপনি একটু আপনার কোশ্চেনটা কমেন্ট বক্সে করেন। আব্দুল্লাহ সিনা, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি আব্দুল আল ফায়াজ সিনা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। স্যার, আমার কোশ্চেনটা হচ্ছে, আমার ইউনিভার্সিটির একটা স্যারের সাথে আমি কথা বলছিলাম রিসার্চ নিয়ে। তো উনি আমাকে বলছে যে আপনার হচ্ছে ফার্স্টে পাইথন শিখতে হবে। স্যার, আমার কোশ্চেনটা এটা যে মানে রিসার্চ করতে হলে কি পাইথনই কি শুধু শিখতে হবে, মানে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ছাড়া কি রিসার্চ করা যায় কিনা? ওকে, থ্যাংক ইউ আব্দুল্লাহ সিনা। আপনাকে যিনি প্রফেসর যে প্রফেসর বা আপনি যে সুপারভাইজার বলেছেন সে অবশ্যই ঠিক বলেছেন, আমি তার প্রশ্নের এগেইনস্টে কোনো কথা বলবো না। বাট এটা আসলে ট্রু না যে আসলে পাইথনকে আপনার হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। দেখেন, বর্তমান বিশ্বের রিসার্চের যে অ্যানালাইসিস যেগুলো হয় আর কি, যেগুলো স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালাইসিস যেগুলো করে, সেটা যদি কম্পিউটার সায়েন্সের বাইরে কোনো ডিপার্টমেন্ট হয়, লাইক আপনার স্ট্যাটিস্টিক্স, আপনি যদি ধরে থাকেন যে আপনার হচ্ছে হলো লেটস সে ডেটা সায়েন্সতে যারা কাজ করে, বা আপনার কেমিস্ট্রি ফিজিক্স যারা ডেটা অ্যানালাইজ করে, তারা কিন্তু তাদের ডেটা অ্যানালাইজ করার জন্য আপনার হচ্ছে পাইথন ইউজ করে না। এখন তারা ইভেন ইকোনমিক্স যারা পড়াশোনা করে তারা কিন্তু আসলে আর ইউজ করে। তার মানে রিসার্চের ক্ষেত্রে আপনার হচ্ছে খুব বেশি যে আপনার হচ্ছে পাইথন শিখতে হবে এটা আসলে ধরা বাঁধা কোনো নিয়ম নাই। তবে হ্যাঁ, যদি আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে চান, দ্যাট মিনস এআই, এমএল, কম্পিউটার ভিশন, আপনার জন্য সবচেয়ে বেশি সুইটেবল প্ল্যাটফর্ম হবে হচ্ছে আপনার হলো পাইথন নিয়ে কাজ করা। বাট কিছু কিছু ক্ষেত্রে আপনার সি শার্প এবং হচ্ছে জাভা দিয়েও কাজ করা যায়। বাট যেহেতু আপনার হচ্ছে পাইথনের ম্যাক্সিমাম কোড ওপেন সোর্স, আপনার জন্য সবচেয়ে বেশি সুইটেবল হবে হচ্ছে পাইথন। আমি মনে করি খুব সম্ভবত আপনার সুপারভাইজার আপনাকে এই জন্য আপনাকে পাইথন শেখার জন্য পরামর্শ দিয়েছে। আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি যদি এআই, ইমেল বা হচ্ছে কম্পিউটার ভিশনে কাজ করতে চান, ইনক্লুডিং আপনার হচ্ছে হলো আপনার অন্য অন্য যে সমস্ত প্রোগ্রাম রয়েছে, সেগুলোর জন্য আপনার হচ্ছে বেস্ট অপশন হবে হচ্ছে আপনার হলো পাইথন নিয়ে কাজ করা। আর যদি আপনি নেটওয়ার্কিং বা অন্যান্য ফিল্ডে কাজ করতে চান, ব্লক চেইন, সেক্ষেত্রে আপনার জাভা আপনি শিখতে পারেন। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। মোহাম্মদ আরমান হোসেন সোহাগ ভাইয়া, আপনি আবারও হচ্ছে আপনার কোশ্চেনটি করতে পারেন যদি আপনার মাইকে প্রবলেম না জি থাকে। জি, আমার কথা কি এখন শোনা যাচ্ছে? জি জি, শোনা আচ্ছা, যাচ্ছে। দিস ইজ আরমান হোসেন সোহাগ ফ্রম নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। আমার 3টি কোশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে, একটি রিসার্চ পেপার ছিল, সেটা হচ্ছে অ্যাটেনশন ইজ অল ইউ নিড। এটা গুগলেরই কয়েকজন এমপ্লয় করেছিল, যেটার উপর বেস করে হচ্ছে জেনারেটিভ এআই তৈরি হয়, জেমিনি, দেন হচ্ছে চ্যাট জিপিটি, এই অ্যালগরিদমের উপর ভিত্তি করে। তো আমার কোশ্চেন হচ্ছে, এই 2017 সালে বের হওয়ার পরও কেন গ্লোবালি আমরা হচ্ছে এআই এখনো বিল্ড করতে পারিনি বাংলাদেশ থেকে? একটা কোয়েশ্চেন। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, আমরা হচ্ছে পেইড যে আর্টিকেল গুলো সেটা কোথা থেকে ইজিলি হচ্ছে পেতে পারি, ইভেন ইফ ওটা ইলিগাল হয় তারপরও। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, আমরা কিভাবে এআই ইউজ করতে পারি টু রিড আউট বা সামারাইজ দোজ আর্টিকেলস দ্যাট আর অ্যাভেলেবল অন ইন্টারনেট, বা যেভাবে আমরা কালেক্ট করি এটা কি আমরা সামারাইজ করতে পারি, এবং ওইটা কিভাবে হচ্ছে ইউজ করে আমরা রিসার্চটাকে আরো বেশি প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে পারি। এই হচ্ছে 3টা কোয়েশ্চেন ছিল আমার। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ আরমান। আপনার 3টা কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ এবং ইয়াং ব্লাডদের জন্য খুবই দরকার। তো প্রথমে আমি অ্যান্সার দিচ্ছি যে অ্যাটেনশন অল ইউ নিড, ওকে, এটা হচ্ছে আপনার এলএলএম মডেল তৈরি করার ক্ষেত্রে প্রথম যে পেপারটা হচ্ছে প্রথমে এসেছিল সেই পেপারটা আর কি। হ্যাঁ, আপনার কোশ্চেন হচ্ছে কেন হচ্ছে এআইটা এত স্প্রেড আউট বাংলাদেশে করেনি এবং করবে না। আমি আপনাকে বলতে পারি এই 2024 এসে শেষের দিকে এসে 2025 এবং 26-এর মধ্যে বাংলাদেশের সর্বস্তরে এআই ঢুকে যাবে। এবং বর্তমান বিশ্বের এআই এর যে সমস্ত অগ্রগতি দেখতে পাচ্ছি আমরা, এবং ইনক্লুডিং সাইবার সিকিউরিটি থেকে শুরু করে, আপনি এতটুকু বিশ্বাস রাখেন যে হচ্ছে বাংলাদেশ সহ পুরো বিশ্বে যে কোনো সেক্টরে, সেটা হোক আপনার ইকোনমিক্স, সেটা হোক আপনার হচ্ছে আপনার কম্পিউটার সায়েন্স বা অন্যান্য ফিল্ড যেগুলো আমরা কল্পনা করে যে সমস্ত ফিল্ডে আপনার এআই ইউজ করতে পারেন, সেগুলো জায়গায় চলে যাবে। কারণ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যে পরিমাণ সামনে থেকে এগুচ্ছে, ইভেন
আপনি জানেন যে বর্তমানে মেডিকেল এলএলএম যেটাকে আমরা বলি, সেটা খুবই খুবই প্রমিজিং। আপনি যদি যখন আপনার একজন ডাক্তারের কাছে গিয়ে আপনার হচ্ছে একটা রিপোর্ট দেখিয়ে আপনার সেটাকে প্রেসক্রাইব করতে হয়, আর কিছুদিন পর দেখবেন, আর উইদিন 2 ইয়ার্স আই বিলিভ যে আপনার একটা ডায়াগনোসিস রিপোর্ট সাথে সাথে আপনার হচ্ছে মেশিন আপনাকে বলে দেবে কোন কোন ওষুধ আপনাকে প্রেসক্রাইব করতে হবে এবং কি কি ওষুধ আপনার এই রোগের জন্য আপনার হচ্ছে ডায়াগনোস করার জন্য লাগবে। সেখানে ডাক্তারের সাবসিডি হিসেবে একজন হচ্ছে রোবট কাজ করবে। এই ধরনের টার্গেটটা আপনার তৈরি মধ্যে চলে আসবে এবং সেটাকে আপনার একদম প্রেসক্রিপশন আকারে, যে প্রেসক্রিপশন আমাদের সম্মানিত ডাক্তাররা দিয়ে থাকেন আর কি হাতে লিখে, সেই অপশনটা আপনার রাখবে না, জাস্ট রিপোর্টটা থেকে অটো জেনারেট হয়ে চলে আসবে। এই মেডিকেল এলএমটা এত ফাস্ট এগোচ্ছে শুধুমাত্র হচ্ছে এই আপনার এআই মাধ্যমে। বাট এই গতিটা কিন্তু একদম হচ্ছে ড্রাস্টিক্যালি যে চেঞ্জ হয়ে যাচ্ছে, আজকে আপনি এআই লঞ্চ হলো একটা মডেল, সেটা আরো ফার্দার মুভ হয়ে যাবে তা না। আসলে এআই একটা হচ্ছে আপনার সিস্টেমেটিক প্রসিডিউর, সেটা হচ্ছে গ্রাজুয়ালি ইনক্রিজ করে এবং ধীরে ধীরে যে স্টেপ গুলো পড়তেছে এআই এর ভাসটা ধীরে ধীরে শাখার মতো ছড়ায় যাচ্ছে। আমি আশা করা যাচ্ছে যে 2-1 মধ্যেই আপনার হচ্ছে হলো খুব দ্রুত সময়ের মধ্যে আপনার হচ্ছে এটা এআই বাংলাদেশে একটা বিশাল জায়গা করে নিবে। আপনার সেকেন্ড কোশ্চেন ছিল হচ্ছে আপনার কিছু কিছু পেইড জার্নাল আপনার হচ্ছে হলো আপনার পেপার রয়েছে, যেমন সায়েন্স ডিরেক্ট, আইজিপুলের কিছু পেপার রয়েছে, ট্রানজাকশনের পেপার রয়েছে, এগুলো পেপারগুলোকে ডাউনলোড করা যায় না। আমি আপনাকে কখনো ইলিগাল সোর্সের কথা বলবো না, যেগুলো আপনার অনেকে সাইহ্যাব বা অন্য ধরনের থার্ড পার্টি এপিআই ইউজ করে ডাউনলোড করে। বাট আমি রিকোয়েস্ট করবো আপনি আপনার ইউনিভার্সিটি অথরিটিকে কন্ট্যাক্ট করবেন যে আপনার এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে আপনার হচ্ছে অ্যাক্সেস নেওয়ার জন্য যদি থাকে, সেক্ষেত্রে আপনি হচ্ছে পেপারগুলোকে আপনার হচ্ছে ডাউনলোড করতে সুবিধা হবে এবং আপনি সেই অ্যাক্সেস দিয়ে আপনি পেপার ডাউনলোড করতে পারবেন। আর আমি আপনাকে রিকোয়েস্ট করবো যদি আপনার এই ধরনের পেপার ডাউনলোড করতে হয়, আপনি চেষ্টা করবেন পেপারগুলোকে ফ্রি অ্যাক্সেস জার্নালগুলো পেপারগুলোকে নিয়ে ফার্স্ট ইনিশিয়াল স্টেজে কাজ করা আর কি। পরবর্তীতে যদি আপনার ইন্টারন্যাশনাল কোনো কোলাবোরেশন থাকে, যেখানে দেশের বাইরে কোনো প্রফেসর যারা আছে তাদের এই ধরনের অ্যাক্সেস থাকে এডুকেশন ইনস্টিটিউট হিসেবে, সেই ধরনের পেপারগুলো আপনি ডাউনলোড করে আপনি ইজিলি আপনার হচ্ছে আপনার রিসার্চে কাজ করতে পারবেন। বাট ইনিশিয়াল স্টেজে এসে আপনার পেইড পেপার দিকে মনোযোগ দেওয়ার চেয়ে আমার মনে হয় ফ্রি দিয়ে শুরু করা উচিত, কারণ যেহেতু আমাদের হাত পা বাঁধা বাঙালি হিসেবে আমরা যা মনে হয় সেই জন্য আমরা জাস্ট যেটা করতে পারি, জাস্ট সেট অফ পেপার যেগুলো আমরা হচ্ছে সাইহাব বা যে সমস্ত জায়গা থেকে আমরা ডাউনলোড করি এগুলো বাদ দিয়ে ফ্রি পেপার গুলো আমরা শুরু করি। পরবর্তী যদি আমাদের সেট অফ পেপার হয়ে যায়, আমরা কোনো ধরনের কোলাবোরেশন ইন্টারন্যাশনাল কোলাবোরেটর কিন্তু আমরা আমাদের টিমে অ্যাড করতে পারি, তাদেরকে রিকোয়েস্ট করে আমরা এই পেপার গুলো ডাউনলোড করতে পারবো। আমি যেটা করি, আমি ম্যাক্সিমাম পেপার আমার হচ্ছে আমাদের ফরেন কিছু প্রফেসর রয়েছে তাদেরকে মেল করার মাধ্যমে সেই পেপার গুলো আমি ডাউনলোড করি। বাট এছাড়া আমার কোনো অ্যাক্সেস কোনো উপায় নেই আসলে মেইনলি। দ্যাটস ইট। এন্ড থার্ড কোশ্চেন আপনার ছিল হচ্ছে আপনি এআই হিসেবে আপনার হচ্ছে হলো ইউজ করতে পারবেন কিনা। আমি আপনাকে বলবো আপনার জন্য অ্যাজ এ ইয়াং রিসার্চার হিসেবে, ইয়াং ব্লাড হিসেবে আপনার জন্য এআই বা এআই রিলেটেড যে সমস্ত টুল আপনার বর্তমানে বাজারে রয়েছে, সেটা আপনার হচ্ছে আপনার চ্যাট জিপিটি হোক, আপনার গ্রামারলি হোক, বা হচ্ছে আপনার কুইলবোর্ড বা ধরনের কিছু টুলস রয়েছে, প্যারাফ্রেজিং, সম্পূর্ণ হারাম আপনার জন্য। আপনি যদি এখন থেকে আপনার টাইপিং যদি আপনি হচ্ছে না শিখেন বা লেখা না শিখেন, আপনি আপনার লেখা কখনোই সুন্দর করতে পারবেন না এবং এটা আপনার দ্বারা কখনো হবে না। স্যার আপনার মিউট হয়ে রয়েছে। যদি এআই রিলেটেড আপনি কোনো টুলস ইউজ করেন, যেটা আপনার জন্য হারাম হয়ে যাবে, আপনি এই ধরনের কোনো টুলস আপনি কাজ করতে পারবেন না। সুতরাং আমি রিকোয়েস্ট করবো এআইটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। আমরা মানে পরে প্রশ্নটা নিতে পারি। স্যার কোয়েশ্চেন ছিল আমার, কিছু কাউন্টার কোয়েশ্চেন ছিল স্যার। আমি বলেছিলাম যে ওই থার্ড যে কোয়েশ্চেনটা ছিল যে আমরা হচ্ছে এআই দিয়ে লেখার কথা বলিনি। আমি বলছিলাম যে ফর এক্সাম্পল অনেকগুলো আর্টিকেল, যেমন ফর 80-90টা আর্টিকেল অনেক সময় পড়তে হয় এবং ওটা সামারাইজ করতে হয়। তো আমার হচ্ছে মেথোলজি বা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট সেকশন, মেথোলজি, দেন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এবং হচ্ছে লাস্টের যে পয়েন্টগুলো সেটা হচ্ছে আমার অনেক সময় সামারাইজ করা দরকার পড়তে পারে, যাতে করে হচ্ছে সবগুলো একটা ওয়ার্ড ফাইলে নিয়ে আমি হচ্ছে একটা ওভারভিউ দেখতে পারি। সো ওই জন্য হচ্ছে অনেক সময় এআই এর প্রয়োজন আমাকে হেল্প করতে পারে। এই সময় আমি বলছি না যে ওইটাতে আমি লিখবো,
বাট ওটাকে সামারাইজ করে প্রত্যেকটা আর্টিকেল পিডিএফ আমি ওখানে আপলোড করে দিলাম, চ্যাট জিপিটি কে বললাম যে আমাকে একটু সামারাইজ করে দাও পুরা একটা 20 পেজের একটা আর্টিকেলকে। সো ওইটার কথা বলছি, যদি ওইটা করতে পারি দেন হচ্ছে আমার কাজটা অনেকটা হচ্ছে ইজি হয়ে যাচ্ছে পরবর্তী নিজে লেখালেখির ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি যদি আপনার লেখার ক্ষেত্রে বাদ দিয়ে যদি অর্গানাইজেশনের বা হচ্ছে আপনার ম্যানুস্ক্রিপ্ট গুলোকে প্রিপেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটা করা যাবে, কোনো অসুবিধা নেই। বাট আপনি লেখার ক্ষেত্রে কখনো হচ্ছে এআই কে ইউজ করবেন না। এআই ইউজ করতে পারেন আপনার হচ্ছে কাজকে সহজ করার জন্য, বাট রাইটিং এর ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে হলো এআই কে কখনো ইউজ করা যাবে না। আহ, যেটা হয় বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক আর্টিকেল সায়েন্স ডিরেক্ট বা এসবি এর মতো পাবলিশার থেকে ট্র্যাক করা হচ্ছে আর কি, মানে এটাকে এক্সক্লুড করে দেওয়া হচ্ছে। এটা একমাত্র কারণ হচ্ছে কিছু ডায়াগ্রাম বা কিছু প্লাগারিজম যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এআই ডিটেক্টর ডিটেক্ট করা হয়েছে, এবং পরবর্তীতে যখন দেখতে পেরেছে যে পেপার গুলো অনেক বেশি মানে এআই প্লাগারাইজড, তখন সে পেপারগুলোকে এক্সট্রাক্ট করা হচ্ছে। সুতরাং আমি রিকোয়েস্ট করবো ইয়াং ব্লাড হিসেবে আপনাদের যাত্রাটা এমন ভাবে শুরু করা উচিত যাতে করে আপনার হচ্ছে হলো আর যাত্রা পথটা মসৃণ হয়। এমন ভাবে আমি শুরু করলাম যেটা আপনি হচ্ছে আপনার শর্টকাট ওয়ে, তাহলে আপনার যাত্রার পথটা কিন্তু স্মুথ হবে না আমি মনে করি। সুতরাং আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে যে আপনি এআই কে সাবসিডি হিসেবে ইউজ করতে পারেন, বাট না এজ রাইটিং অ্যাসিস্ট্যান্ট। জি, আপনি কি আপনার অ্যান্সারটা পেয়েছেন? জি জি, অ্যান্সার পেয়েছে। আচ্ছা, একটা কথা ছিল যে আপনি যে এলএলএম এর কথা বলতেছিলেন যে এলএলএম জি। বাংলাদেশে হচ্ছে অ্যাভেলেবল হবে বা এটা হচ্ছে, আহ, আমার প্রশ্ন হচ্ছে এই এলএলএম এর কারণে কি আমাদের জব সেক্টর গুলাকে একটু মানে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে না, যে মেধাভিত্তিক যে কাজগুলো এটার কারণে? হ্যাঁ, এর প্রোডাক্টিভিটি অবশ্যই বাড়তেছে, বাট আলটিমেটলি আমাদের মতো দেশের যে দেশ হচ্ছে অলরেডি হচ্ছে ওভার পপুলেটেড, সেখানে এই এলএলএম আমার নেগেটিভলি ইফেক্ট করবে কিনা এটা হচ্ছে একটা কোশ্চেন। অবভিয়াসলি এটা পজিটিভ আউটকাম আছে, না, বাট এটা আমি আপনার সাথে একমত, এবং আমি ভয় পাই, আমি নিজে থেকে ভয় পাই যে এআই হয়তো বা হচ্ছে আপনার মার্কেট দখল করে নেবে। বাট হ্যাঁ, যে হিউম্যান একটা মডেলকে বানিয়েছে, হিউম্যান সেই মডেলটা অনেক বেশি জানে, আমি এটা বিলিভ করি। হয়তো বা আপনার হচ্ছে মার্কেটের হচ্ছে হলো এআই দখল করে নিতে পারবে না, বাট আমরা যদি এআই কে হচ্ছে সাবসিডি হিসেবে ব্যবহার করতে পারি, যে এআই এক্সপার্ট হয়ে যায়, যে না আমরা এই টুলস গুলো আমি ইউজ করতে পারি এবং এটাকে নিয়ে আমি মডিফাই করে আমার কাজে লাগাতে পারি, এই ধরনের এক্সপার্টিস যখন আমাদের মধ্যে চলে আসবে, তখন আমাদের আসলে এআই এর বাজার দখল করার যে টেন্ডেন্সি আমি বলতেছি আর কি, যে আমি আমার মার্কেট থেকে এক্সক্লুড হয়ে যাচ্ছে আর কি, আসলে তা হবে না। আমি মনে করি যদি আমরা প্রপার এক্সপার্টিস আমার নিজেদের মধ্যে রাখতে পারি, শেখার আগ্রহের মধ্যে থাকে, তাহলে আসলে আমার স্থান বা আমাকে দখল করতে পারবে না আসলে। সো আমার আমার দিক থেকে আমার মতামত, এটা আমার ব্যক্তিগত মতামত, যে আমি মনে করি না আসলে আমার কোনোভাবে আসলে জব মার্কেটে প্রভাব ফেলবে আসলে বাংলাদেশের ক্ষেত্রে। স্যার আরেকটা কোশ্চেন ছিল, অলরেডি কোডিং কিন্তু করতে পারে এআই এর মাধ্যমে, সো কোডিং এর যে এক্স্যাক্টলি, বললেন যে কোডিং এর এক্স্যাক্টলি। এক্সপার্ট হতে, বাট আলটিমেটলি কোডিংও যদি হচ্ছে ও আয়ত্ত করে নিতে মানে যেহেতু এটা কি বলে মেশিন লার্নিং মতো শিখতেছে, কন্টিনিউয়াসলি মানুষের মতো শিখতে পারতেছে, নিউরাল জি প্রসেসিং জি ইউনিট জি আছে, এবং ইভেন জি। এখন এনপিও চলে আসছে, তো প্রত্যেকটা ডেডিকেটেড সিপিইউ থাকে এখন। তো যখন এরা এখন এনপিও আসতেছে, এআই সিপিইউ আসতেছে, তো এত কিছুর পর কোডিং কে আপনি এখনো মনে করেন যে প্রায়োরিটি দেওয়া উচিত নাকি আমাদের? আমি আমি মনে করি কি, আমি আপনার কয়েকদিন পরে হচ্ছে সারা বিশ্বে শাসন করবে কোয়ান্টাম কম্পিউটিং, আমি যেটা মনে করি। কোয়ান্টাম যখন আসবে তখন আপনাকে কোডও লিখতে হবে না, আপনি ভয়েস কমান্ডের মাধ্যমে সবকিছু করে ফেলতে পারবেন। ওকে, সো আমি মনে করি হচ্ছে আপনি এখন যেটা হচ্ছে, যেমন আপনি যদি কোনো একটা অ্যাপ বিল্ড করতে চান, আপনি যদি হচ্ছে জাস্ট ওয়ার্ডপ্রেস এর মতো একটা হচ্ছে টুলস ইউজ করে আপনি জাস্ট টেমপ্লেট ডিজাইন করলে আপনার কোড অটোমেটিক ব্যাকএন্ডে হয়ে যায়। সো যখন আপনি এআই আপনার হচ্ছে এরকম বাজার দখল করা শুরু করবে, তখন দেখবেন হচ্ছে কিছু এক্সপার্টিস মানুষই তৈরি হচ্ছে যেগুলো হচ্ছে কমান্ড ইউজ করবে, হিউম্যান কমান্ড যেটাকে বলে, তার কাজকে প্রপার ওয়েতে নিয়ে আসার জন্য। এন্ড এমন যদি টুলস তৈরি হয়ে যায় যে আপনি জাস্ট মানে ইনস্ট্রাক্ট করতেছে পেপারটা আপনি মানে কাজটা পুরোটা করে দিচ্ছে, এই ধরনের কেস আমার মনে হয় না আসলে আপনার হচ্ছে হিউম্যান মানে ইন্টারাকশন হবে। বাট কিছু কিছু ক্ষেত্রে যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিল্ড বা হচ্ছে আপনার যে সমস্ত ইন্ডাস্ট্রিতে এআই এর খুব ম্যাসিভ প্রভাব রয়েছে, সেগুলোতে আসলে কিছু মানুষের জব চলে যাবে নিশ্চিত, কারণ সেই জায়গাগুলো এ দখল করে ফেলবে। বাট অন্য ক্ষেত্রে আমি যেটাকে বলতে চাচ্ছি, অন্য কোনো ফিল্ড, সেটা হোক আমরা অন্য ইন্ডাস্ট্রির বাইরে, সেখানে অবশ্যই জব ক্ষেত্র তৈরি হবে আশা করি। থ্যাংক ইউ স্যার। আমার লাস্ট কোয়েশ্চেন, জি। এই বর্তমান এই সময় আমাদের দেশে কেন রিসার্চের যে মানে একটা যে মানে হাইপ এখনো ক্রিয়েট হয় না? অন্য দেশে খুব রিসার্চ বেসড ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে ডেডিকেটেডলি হচ্ছে ইউনিভার্সিটি রিসার্চ করা, এবং যারা হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড, ওরা বলেই দেয় প্র্যাকটিক্যাল বেসড, বাট ওখানে স্পেশালাইজড কিছু ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে শুধু রিসার্চের দিকে ফোকাস থাকে। আমাদের দেশের ইউনিভার্সিটি গুলোর নামের ক্ষেত্রে নর্থ সাউথ নর্দার্ন এরকম নাম, বাট
এটাতে বাড়িতে বোঝা যায় না এটা রিসার্চ বেসড কেন রিসার্চ বেসড বা প্র্যাকটিক্যাল। তো আমাদের দেশে কেন এই কালচারটা এখনো ক্রিয়েট হইতে পারে না যে রিসার্চটা এখনো খুবই ইম্পর্টেন্ট, শুধু ইউনিভার্সিটি সার্টিফিকেটের জন্য না। আর যারা আসে সেখানে শুধু সার্টিফিকেটের জন্যই আসে, মোস্ট অফ দেম এটাই বলে, এটাই করে। কারণ রিসার্চের দিকে আমি কারো খুব একটা ফোকাস দেখি না। রিসার্চের ক্ষেত্রে ওদের মানে প্ল্যাগারিজমটা বেশি এবং ওদের চুরি চামারিটা বেশি হইতেছে। তো কেন আমরা একটা সেন্ট্রালাইজ সিস্টেমে কেন আনতে পারছি না? আমাদের দেশে কেন পাবলিকেশন সিস্টেম নাই যেখানে গভর্নমেন্ট থেকেই মানুষকে পুশ করা হবে, ইন্টারন্যাশনাল কনফারেন্স গুলো আয়োজন করা হবে যেখানে হচ্ছে আমাদের রিসার্চ রিলেটেড যে স্কিলস গুলো ডেভেলপ হয় এবং তারা হচ্ছে এখানে পাবলিকেশন গুলো করতে পারে। যেমন আমাদের বাইরে করতে গেলে অনেক টাকা পয়সা লাগে, আমরা এখন নিজেরাই এটা তৈরি করতেছি না। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমি আপনার একটা অ্যান্সার আপনাকে প্রশ্ন করি, আপনি কি আপনার গ্রাজুয়েশন আপনার প্ল্যান কি দেশে বাইরে যাবেন? হ্যাঁ, মানে অলরেডি একটা আপনি কি ইউনিভার্সিটি চান্স, দেখবেন? হ্যাঁ চান্স পাওয়া আছে অলরেডি একটা ইউনিভার্সিটিতে বাইরেতে। আচ্ছা, আপনি দেশে গ্রাজুয়েশন শেষে দেশে আসবেন? আহ আমার বিজনেস করার প্ল্যান, তো আমি বিজনেস করতেছি অলরেডি স্টুডেন্ট থাকা অবস্থাতেই। তো ওইখানে যে ওকে, হয়তো বা থাকার প্ল্যান নেই অবভিয়াসলি, বাট ওইখানে কিছুদিন থাকার পর হয়তো বা চলেও আসতে পারি, নাও আসতে পারি। এটা ডিপেন্ড করে হচ্ছে আমার ওই বর্তমান আচ্ছা, সিচুয়েশনের উপর। আমি দেখেন, ক্লিয়ার না এখন। আমাদের দেশ থেকে যে পরিমাণ স্টুডেন্ট দেশে বাইরে যাচ্ছে সেই পরিমাণ স্টুডেন্টকে দেশে ব্যাক করছে করে না। তার কারণ কি, যে আমাদের মেধা কিন্তু অলরেডি শূন্য হয়ে আছে। ওকে, আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা দীর্ঘসূচিতা যে কোনো একটা টপিকের উপরে, আমি কখনো মতামত দিব না এই বিষয়তে, যেটা এটা অনেক ক্রিটিক্যাল ইস্যু, বাট আমি আপনাদেরকে বলতে পারি আমাদের সদিচ্ছা এবং আমাদের মেধার অভাব। কারণ আমাদের যে মেধাগুলো অলরেডি দেশে আছে সেই মেধাগুলো অলরেডি পাচার হয়ে যাচ্ছে, আর যেগুলো আছে সেগুলো প্রপার ইউটিলাইজ করতে পারতেছি না। একমাত্র হচ্ছে গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা বা অন্যান্য ক্ষেত্রে যদি আমাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করে, গ্র্যান্টের পরিমাণ বাড়িয়ে দেয় এবং রিসার্চটাকে যদি খুব হাইলি কনসাসনেস নিয়ে হিসেবে নেয়, যে আমরা হচ্ছে যে কোনো ফিল্ডে, সে কম্পিউটার সায়েন্স হোক, সিভিল ইঞ্জিনিয়ারিং হোক, ইলেকট্রিক্যাল হোক, বা হচ্ছে আপনার অ্যারোস্পেস হোক, এই ধরনের ক্ষেত্রে যদি আপনি গবেষণাকে যদি খুব বেশি আগাতে চান, আপনার প্রথম জিনিসটা দরকার বাজেট। আপনি পাবলিকেশন করেন, আপনি যেখানে ছোট একটা জার্নাল যদি আপনি পাবলিশ করতে চান, সেখানে প্রায় $2,000 থেকে $3,000 মতো লাগে, যেটা আমাদের পক্ষে বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এবং যে সমস্ত গ্র্যান্ট আমাদের দেওয়া হয় বাংলাদেশ সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে, সেগুলোতে আপনার হচ্ছে হলো খুবই খুবই নগণ্য। এবং দেশের বাইরে যে সমস্ত প্রতিষ্ঠানে যারা রিসার্চে কাজ করে, তাদের ম্যাক্সিমাম ফান্ড আসে কিন্তু আপনার হচ্ছে ফরেন প্রতিষ্ঠান থেকে, কোম্পানিগুলো থেকে, নট গভর্নমেন্ট প্রতিষ্ঠান। তা আমরা যেটা করতে পারি আমাদের দিক থেকে, আমরা যদি এক্সপেকটেশন রাখবো, সেটা হচ্ছে আমাদের ফরেন কিছু কোম্পানি বা দেশের যে সমস্ত উদ্যোক্তা যারা রয়েছেন তারা এগুলোতে ইনভেস্ট করবেন। যত বেশি ইনভেস্ট করবেন, যত বেশি স্কলারশিপ প্রোভাইড করুন, যত বেশি আমাদের গ্র্যান্ট প্রোভাইড করবেন, রিসার্চের মাত্রা তত বেশি আসবে এবং দেশের বাইরে থেকে যারা যে সমস্ত মেধা পাচার হয়ে গিয়েছিল সেগুলো ধীরে ধীরে বাংলাদেশে ব্যাক করা শুরু করবে। তখন এই বাংলাদেশটা একটা রিসার্চের স্ট্যাবিলিটি চলে আসবে অটোমেটিক্যালি, এবং তখন আমাদের দেশ থেকে আসলে আপনার হচ্ছে ধীরে ধীরে যে সমস্ত পুরস্কার ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত সেগুলো কিন্তু ধীরে ধীরে চলে আসবে আমাদের কাছে। দ্যাটস ইট। আমার মনে হয় আমার উত্তর এতটুকু থাকার কি। এছাড়াও আরো কিছু ইস্যু আছে যেটা আপনারা জানেন, এগুলো আসলে আলোচনার বিষয় না এই ওয়েবিনারে। ওকে, থ্যাংক ইউ স্যার, আমার কোশ্চেন শেষ এখানে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের নেক্সট পার্টিসিপেন্ট তামিম ইকবাল ভাইয়াকে বলবো যে আনমিউট করে ওনার কোশ্চেনটা করার জন্য। আসসালামু আলাইকুম স্যার, আমি তামিম ইকবাল বলতেছি সিটি ইউনিভার্সিটি থেকে। আমি 4 বছর হলো আপনার গ্রাজুয়েশন শেষ করেছি। এখন একটা সফটওয়্যার কোম্পানিতে আছি। এখন আমার রিসার্চ করার খুব ইচ্ছা, কিন্তু এখনো কোনো রিসার্চের সাথে যুক্ত হতে পারিনি বা রিসার্চ করতে পারিনি। তো সেই ক্ষেত্রে কি আমি এখন রিসার্চ করতে পারবো কিনা, আর করতে পারলে কতটা আমার জন্য চ্যালেঞ্জিং হবে এই বিষয়টা, আর আপনার কোর্সটা যদি আমি করতে পারি, শেষ করতে পারি ভালো মতন, সেক্ষেত্রে আমি কতটুকু বেনিফিট হবো সেটা একটু ভালো করে যদি বলতেন তো আমার সুবিধা হতো। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কি একটু আপনাকে প্রশ্ন করতে পারি, আপনি আসলে সফটওয়্যার ফার্মে কি বিষয় নিয়ে কাজ করেন? আমি ASP.NET নিয়ে কাজ করি আমাদের। আচ্ছা, ওকে, ওয়েব ডেভেলপমেন্ট। হ্যাঁ, সো জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার জন্য আসলে হচ্ছে যারা হচ্ছে ইন্ডাস্ট্রিতে কাজ করে, এরা এমনিতে মানে হচ্ছে অনেক বেশি কর্মঠ হয়, ইন্ডাস্ট্রি মানে কি বলে এটাকে, অনেক বেশি পরিশ্রমী হয়। তা আপনার জন্য আসলে সুবর্ণ সুযোগ আসলে রিসার্চে কাজ করা। আপনি যদি সিস্টেমেটিক প্রসিডিউর ফলো করেন, স্পেসিফিক ওয়েব ডেভেলপমেন্টের বাইরে এসে অন্য কোনো একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজটাকে আপনি যদি ফলো করেন, আপনি আজকে আমি একদম শুরু থেকে, আমরা হচ্ছে এই অভিনয়ের শুরু থেকে আমি যে পার্টটুকু দেখালাম সেটা ছিল একদম শুরু থেকে, যে কিভাবে আমরা রিসার্চটাকে স্টার্ট করতে পারি, কিভাবে আমি নিজেকে জাজ করতে পারি আমার স্পেসিফিক ফিল্ড ভালো লাগার জায়গাটা কোনটা। এটাকে আপনাকে আগে জাজ করেন,
দেন আপনার হচ্ছে আমাদের যে কোর্সটা অফার করা হচ্ছে, বিশেষ করে আমি যে কোর্সটাকে নিব সেটা হচ্ছে হাউ টু বিকাম রিসার্চ ইন কম্পিউটার সায়েন্স। এই কোর্সের মধ্যে আপনি হচ্ছে আমরা 17টা মডিউল সাজিয়েছি। এই কোর্সের মধ্যে একদম এ টু জেড রিসার্চের কোন কোন পার্ট কিভাবে কি করতে হয়, কিভাবে লিটারেচার রিভিউ করতে হয়, কিভাবে লিটারেচার পেপার পোস্ট করতে হয়, কিভাবে লিটারেচার রিভিউ পেপার তৈরি করতে হয়, কিভাবে আমরা হচ্ছে মেথড পেপার তৈরি করতে পারি, কোন কোন ট্রেন্ডিং টপিক রিসার্চে আছে সেগুলো কিভাবে কাজ করবো, কিভাবে মেশিন লার্নিং তৈরি করতে, মানে এভরি সিঙ্গেল থিং আমরা হচ্ছে কোর্সে সাজিয়েছি। এই কোর্সের এ টু জেড ইজ ইম্পর্টেন্ট টু বিকাম এ রিসার্চ ইন কম্পিউটার সায়েন্স। সুতরাং আমি মনে করি আপনি যদি একটা ডিটারমিনেশন থাকে আপনার শেখার, সেক্ষেত্রে আপনি হচ্ছে আমি রিকোয়েস্ট করবো আপনি কোর্স এনরোল করতে পারেন। বাট আপনার মানসিকতা রাখতে হবে যে আপনি সামথিং ইউ উইল ডু সামথিং ফর দ্য বেটারমেন্ট অফ ইউর সোসাইটি। যদি এই কনসেপ্টটা থাকে আপনার মধ্যে, আপনি ইজিলি আপনার হচ্ছে আপনার রিসার্চটাকে আপনি হচ্ছে সামনের দিকে আগায় নিতে পারবেন। বাট আপনার এই যে ধারাবাহিকতা অ্যাজ এ জবের পাশাপাশি একটা পার্টে ধরে রাখা, এটার জন্য আপনাকে নিজের সময় প্রোভাইড করতে হবে প্রত্যেকটা দিন। এটা যদি আপনি ডিটারমিনেশন থাকেন আপনি ইজিলি পারবেন দেশের বাইরে আপনার রিসার্চে কাজ করার জন্য। আর আপনার যদি টার্গেটটা থাকে যে না আপনি হচ্ছে হায়ার এডুকেশন চলে যাবেন, আমি রিকোয়েস্ট করবো রিসার্চের একটা পাবলিকেশন আপনি করেন, যেটা আপনার হচ্ছে আপনার সিভটাকে স্ট্রং করবে, এবং আপনি দেশের বাইরে অ্যাপ্লাই করুন, আপনি নিশ্চিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, কোর্সের ক্লাসটা টাইমটা একটু বলে দেন স্যার, মানে কি কি বার দিন ক্লাস হয়? আমাদের হচ্ছে ক্লাস হবে, আমার যতটুকু মনে আছে সেটা হচ্ছে আমার মনে হয় আমাদের হোস্টটা এটা ইনফরমেশন দিবে কোর্স সম্পর্কে, বাট আমি আমরা বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার শনিবারে ক্লাস হবে, এবং সেটা খুব সম্ভবত হচ্ছে আপনার 2 আওয়ার্স এর ক্লাস, পার 8:30 থেকে মনে হয় 10:30 বা 8:30 থেকে 11টা 11:30 এরকম একটা প্ল্যান মনে আছে। আর এটা শুরু হবে খুব সম্ভবত জানুয়ারি হচ্ছে ফার্স্ট উইক থেকে সোফার। স্যার যেহেতু আমার অনেকদিন গ্যাপ হয়ে গেছে, মানে সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে নাকি? না না না, এটা এটা কোনো কোনো সমস্যা নেই। এটা বরং হচ্ছে আপনার, আপনি তো আসলে, হ্যাঁ আপনি একটা ওয়েব ডেভেলপমেন্টে কাজ করেন, আপনার হয়তো বা আপনার হচ্ছে স্পেশালাইজেশন ওয়েব ডেভেলপমেন্টের প্রতি, সেক্ষেত্রে আপনার কিছু স্ট্রাগল করতে হবে শেখার ব্যাপারে। বাট আমি মনে করি না আসলে খুব বেশি সময় নষ্ট হয়ে যায়। ইটস ওকে ফর ইউ। ঠিক আছে, ধন্যবাদ স্যার আপনাকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ ভাইয়াকে আনমিউট করে কোশ্চেন করতে বলুন। স্যার আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে, আমি মেইনলি ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড থেকে আসা, আমার বিএসসিটা হচ্ছে ইভিনিং বিএসসি। তো এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলে আমার ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করে যে আমি আসলে এই ক্ষেত্রে আগাতে পারবো কিনা। হচ্ছে যে হয়তোবা ইংলিশে একটু দুর্বলতা বা ম্যাথে একটু দুর্বলতা, তো এই ক্ষেত্রে আমি কিভাবে কনফিডেন্স গেইনটা করতে পারি? আচ্ছা, আমি আপনার কনসেপ্টে বুঝেছি। আপনার হচ্ছে আমাদের উত্তর বিশ্ববিদ্যালয়ে আমাদের হচ্ছে ইভিনিং প্রোগ্রাম রয়েছে, এবং আমি এই সেমিস্টার থেকে আমাদের ইভিনিং প্রোগ্রাম প্রায় হচ্ছে 3 থেকে 4টা টিম নিয়েছে, যারা হচ্ছে আমার আন্ডারে হচ্ছে অলরেডি বিসিএস এর কাজ শুরু করেছে, এবং এর মধ্যে আমাদের এই উইকের মধ্যে একজন অলরেডি হচ্ছে আমার স্টুডেন্ট আছে ইভিনিং প্রোগ্রাম থেকে। সো সুতরাং আমি মনে করি এটা নিয়ে ভাবার প্রয়োজন নেই। আপনার ডিগ্রিটা হচ্ছে হলো আপনার ইভিনিং না ঠিক, আপনার ডিগ্রিটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যাওয়ার্ডেড, এবং এটা হচ্ছে নাম্বার অফ ক্রেডিটের উপর ডিপেন্ড করে। যদি আপনি হচ্ছে যারা ডিপ্লোমা হোল্ডার যারা বিএসসি করে তাদের পরিমাণটা কম থাকে, কিছু কোর্সের রিপিটেশন কম থাকে, আর হচ্ছে যারা রেগুলার পড়াশোনা করে তাদেরকে ক্রেডিটটা হচ্ছে 140 থেকে 160 এর মধ্যে থাকে। সো এখানে ক্রেডিটের কম বেশি, এখানে আসলে কনসেপ্টটা হচ্ছে আপনার গ্রাজুয়েশনের সাথে আসলে কোনো সম্পর্ক নাই হচ্ছে আপনার রিসার্চের ক্ষেত্রে। আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি যদি ডিটারমিনেশন থাকে আপনার, যারা বর্তমানে ডুয়েটে পড়াশোনা করছে, আপনি জানেন বাংলাদেশের ডুয়েটের রিসার্চের লেভেল অনেক হাই, এবং বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে ডুয়েটের রিসার্চ কিন্তু অনেক ভালো। তো তারাও তো আসলে আপনার ডিপ্লোমা পাস করার পরেই তারা হচ্ছে বিএসসি কমপ্লিট করে। তো তারাও কিন্তু একজন খুব ভালো ভালো রিসার্চার প্রত্যেকটা মানুষ, মানে যারা ডুয়েটে থিসে করে আসলে। সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব আপনার এই এই সাইকোলজিটাকে ব্রেন থেকে সরাতে হবে যে আমি পারবো কিনা। আপনি টার্গেট করেন যে আমি পারবো, এই মানুষটা যখন চলে আসবে আপনার মধ্যে, তখন দেখবেন আপনাদের সব হচ্ছে। সো নেগেটিভ ভাইবটাকে দূরে রাখেন, পজিটিভ ভাইব নিয়ে আসেন। এবং আমি আপনাকে আজকে যতটুকু চেষ্টা করলাম এই ওয়েবের মাধ্যমে কিছু শেখানোর জন্য, সেই স্টেপটুকু ফলো করেন, দেখবেন আপনি যখন নিজেকে জাজ করতে পারতেছেন আপনার হচ্ছে কাজের ক্ষেত্রে, সেই কাজ যখন আপনি নিজেকে জাজ করতে পারেন, আমি এই ফিল্ডে আমি স্পার্ট চলে আসছে আমার, তখন আপনি হচ্ছে ফিল্ডে স্টাডি করা শুরু করেন, ধাপে ধাপে আগান। দেখবেন একটা সার্টেন টাইম পরে আপনি একটা পার্টিকুলার আর্টিকেল বিশ্বের অন্যতম শীর্ষ জার্নালে আপনি পাবলিশ করতে পেরেছেন। আপনার পরিশ্রমে আপনাকে সাফল্যের কাছে নিয়ে যাবে, আই বিলিভ। ধন্যবাদ স্যার।
আপনারা চাইলে এখান থেকে আরো কিছু প্রশ্ন আমাদের স্পিকার যিনি আছেন তাকে করতে পারেন। আচ্ছা, আমি কিছু মানে কোশ্চেন দিই যারা গুগল ফর্মে কোশ্চেন করেছিলেন। আমার কাছে কোশ্চেন আছে এবং সেগুলো আমি একটু অনলাইনে দেওয়ার চেষ্টা করব। সব প্রশ্ন হয়তো দিতে পারবো না, অনেকেই অনেক প্রশ্ন করেছেন, বাট আমি এখান থেকে কতগুলো সর্ট আউট করে কিছু প্রশ্ন পেয়েছিলাম, সেগুলো একটু দিই আর কি। সো একজন লিখেছিলেন যে আই এম নট গুড ইন আই এম নট এ গুড স্টুডেন্ট বা আই হ্যাভেন্ট গুড সিজিপিএ, ক্যান আই ডু রিসার্চ? এই প্রশ্নটা আমার ভালো লেগেছে এবং এটা অ্যান্সার আমি অলরেডি দিয়েছি, বাট আমি আবার দিচ্ছি আপনাদের। যারা সিজিপিএ 10 নিয়ে ভুগছেন, আপনাদের কখনো এটা ভাবার দরকার নেই। সিজিপিএ জাস্ট এ নাম্বার, এবং এটা আপনার হচ্ছে হলো হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে প্যারামিটার যদি ভালো থাকে সেটাকে আপনার অনেক বেশি সাপোর্ট দেয় স্কলারশিপ বা অন্য কিছু পাওয়ার জন্য, বাট ইটস এন অ্যাপ্রোপ্রিয়েট মেজারমেন্ট না আসলে যে আপনি সিজিপি কম থাকার রিসার্চ করতে পারবেন না। আপনার যেটা আগে দরকার সেটা হচ্ছে মোটিভেশন, আপনার হচ্ছে ডিটারমিনেশন, যে আপনি যে ফিল্ডে কাজ করতে যাচ্ছেন আপনি এই ফিল্ডে কাজ করবেন আপনার পড়াশোনার মাধ্যমে, আপনার শেখার মাধ্যমে। এই লার্নিং স্ট্র্যাটেজিতে আপনার মনে চলে আসে আর ইউ ক্যান ডু এনিথিং। রিসার্চ তো কোনো বিষয় না আসলে, আমার যেটা মনে হয়। আর এরপর আমি দেখতে পাচ্ছি আর একটা প্রশ্ন এসেছে যে হচ্ছে is it possible to fill in the gaps of an average result with research paper and journal for a higher study scholarship? So আচ্ছা, আমার যেহেতু আমি পড়তে কষ্ট হচ্ছে, আমার মনে হয় হোস্ট নিজে যদি একটু আমাকে সাপোর্ট দেয় তাহলে আমি এটা অ্যান্সার আমি দিতে পারবো। জি 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 অবশ্যই। জি, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের এর ভিতর থেকে একটা প্রশ্ন ছিল যে কোন কান্ট্রিটা হচ্ছে গিয়ে বেস্ট রিসার্চের জন্য, সেটা যদি একটু বলতেন। দেখেন, আমাদের বাঙালি বা বাংলাদেশের মানুষের ম্যাক্সিমাম টেন্ডেন্সি যেটা, ইনক্লুডিং মি, সবাই স্বপ্ন দেখে হচ্ছে একটা বিশ্বের বিগেস্ট কান্ট্রিতে যাওয়ার জন্য। তবে আসলে কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট হিসেবে যদি আমরা হচ্ছে রিসার্চ দেখতে চাই, আসলে আপনার হচ্ছে ইউএসএ সবার আগে আসবে। সো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আসলে রিসার্চের অনেক বেশি এগিয়ে গিয়েছে এবং কম্পিউটার সায়েন্সের আবাসস্থল বলা যেতে পারে আসলে ইউএসএ কে। সো সুতরাং আপনারা যারা হচ্ছে রিসার্চের হায়ার স্টাডির জন্য হচ্ছে কান্ট্রিজ চুজ করতে চান, আমি রিকোয়েস্ট করব আপনারা সবাই ইউএসএ টাকে ফলো করতে পারেন। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের এই মুহূর্তে প্রেজেন্ট টাইমে বেস্ট টপিকটা আসলে কি হতে পারে রিসার্চের জন্য ইন কম্পিউটার সায়েন্স? ওকে, আমি আপনাদের রিকোয়েস্ট করব অ্যাজ এ রিসার্চার ইন মেডিকেল এলএলএম, আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিশন ট্রান্সফর্মার মডেল এবং হচ্ছে মেডিকেল এলএলএম বা মেডিকেল ইনফরমেটিক্স নিয়ে কাজ করতে পারেন। এছাড়াও যারা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স নিয়ে কাজ করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। আর বাকি যে টপিকগুলো রয়েছে, যারা নেটওয়ার্কিং নিয়ে কাজ করতে চান তাদের জন্য ব্লকচেইন, অবভিয়াসলি এখন পর্যন্ত ব্লকচেইনের মার্কেট ইজ সো ফার ভেরি বেটার রিসার্চের ক্ষেত্রে। আর অন্যান্য ফিল্ড যেগুলো রয়েছে, যেমন আপনার ইমেজ প্রসেসিং বা অন্যান্য হচ্ছে টুল যেগুলো রয়েছে, এগুলো আসলে অনেক বেশি ট্রেন্ডিং টপিক চলে আসছে, তো আসলে এখন এগুলোর বেশি খুব বেশি প্রমিজিং না। বাট তারপর স্টিল এখন রিসার্চে অনেক কাজ হচ্ছে, অনেক হায়ার লেভেল মডেল তৈরি হচ্ছে, আপনি চাইলে এগুলো কাজ করতে পারেন। বাট আমি রিকোয়েস্ট করবো আপনাদের এই 3টা টপিক নিয়ে কাজ করার জন্য। এক হচ্ছে কম্পিউটার ভিশন, মেডিকেল ইনফরমেটিক্স, মেডিকেল এলএলএম, আর হচ্ছে আপনার ভিশন ট্রান্সফর্মার। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যাদের ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং না, অর্থাৎ হয়তো মেডিকেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, যাদের সিএসসি সম্পর্কে কোনো ধারণা নেই এবং নতুন এই পরিবেশের সাথে খাপ খাওয়াতে সমস্যা হচ্ছে, পড়াশোনা থেকে শুরু করে নিজে নিজে কিছু শেখার যে ব্যাপারটা, এইটা কিভাবে করব সেটা বুঝে উঠতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কি উপদেশ দিবেন তাদের জন্য? আচ্ছা, আমি আজকে আমাদের প্রোগ্রামটা আসলে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে, তারপরে যিনি প্রশ্ন করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আমি রিকোয়েস্ট করবো যে আপনাদের আমি এত শুনেছি আমাদের যারা ইকোনমিক্স এর কিছু রিসার্চার আমাদের সাথে আছেন যারা কাজ করেন, তারা আসলে কম্পিউটার সায়েন্সের নলেজ গুলোকে নিয়ে এখন তারা তাদের মানে হচ্ছে মানে ম্যানুস্ক্রিপ্টে বা তাদের মডেলে কাজ লাগাচ্ছেন এবং এটা এখন অনেক বেশি আউটপুট দিচ্ছে এবং এটা খুবই প্রমিসিং রাইট নাও। এবং বর্তমানে ট্রেন্ডিং এর যে সমস্ত ডেটা অ্যানালাইসিস টুল আমরা ইউজ করে থাকি, বিশেষ করে আপনার পাইথন এবং আর খুবই বেশি জনপ্রিয়। সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো যারা অ্যাপার্ট ফ্রম কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তার চেষ্টা করেন যদি আপনারা এই ফিল্ড থাকতে চান ডেটা সায়েন্স ইউজ করে, যেহেতু এখন এআই এর বাজার, এআই টাকে অনেক বেশি মানে দখল করে ফেলেছে, আপনাদের আপনাদের প্রোগ্রামের সাথে বা আপনাদের হচ্ছে ফিল্ডের সাথে এআই কিভাবে ম্যাচ করা যায় এই ধরনের কিছু আইডিয়া মানে অ্যালগোরিদম বা হচ্ছে কোনো মডেল তৈরি করেন, সেগুলোকে অ্যাক্সেস করার জন্য অসংখ্য টুলস আপনার হচ্ছে অ্যাভেলেবল আছে নেটে, সেগুলো ইউজ করতে পারেন। এবং অবশ্যই আপনারা যারা যারা শিখতে চান বা যে অ্যাজ এ কম্পিউটার অ্যাপার্ট ফ্রম কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট হিসেবে আপনি যদি
আপনার স্পেসিফিক ফিল্ডে লাইক বায়োইনফরমেটিক্স বা বায়োমেডিক্যাল যারা কাজ করে থাকে তাদের অ্যানালাইজ করার জন্য, লাইক ওয়েট ল্যাব থেকে যেটাগুলো পেলেন সেগুলোকে অ্যানালাইজ করার জন্য আপনি চাইলে বা যে সমস্ত টুল আপনার দরকার তার মধ্যে থেকে আমি বলবো আপনি পাইথনটাকে শিখতে পারেন, সেগুলোকে ইউজ করে আপনি অ্যানালাইজ করতে পারেন ইজিলি। এটা আপনার অ্যানালাইজ করা যাবে, সেটাকে ওপেন সোর্স কোড। সো আপনাদের জন্য বেটার অপশন হবে যখন দুটো ফিল্ডকে আপনি মার্জ করে ফেলবেন, পেপারের কন্ট্রিবিউশন বা নভেলটি অনেকগুলো বেড়ে যায়। সাবা ইসলাম তাহা, আপনাকে আনমিউট করে প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি সাবা আলম তাহা, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ব্যাচ 20, বাংলা ভাষা সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি। বর্তমানে আমি সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে আছি। আর আমার সাথে অধ্যয়নরত আরো অনেক শিক্ষার্থী আর কি আছেন। এখন ব্যাপার হচ্ছে যে আমি ছোটবেলা থেকে এই ফিল্ডে মানে কম্পিউটার সায়েন্স ফিল্ডে পড়াশোনা করার জন্য মানে ছিলাম, মানে আমার ইচ্ছা ছিল এই ফিল্ডে আসার। কিন্তু অনেকে আছে যাদের হচ্ছে কোনো অন্য কোনো ফিল্ডে যাওয়ার ইচ্ছা ছিল, যেমন মেডিকেল ফিল্ডে যাওয়ার ইচ্ছা ছিল, স্পেশালি আমাদের ব্যাচের যারা মেয়ে ফিমেল ব্যাচমেট আছে তাদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তারা যেহেতু মেডিকেল ফিল্ডে যাওয়ার ইচ্ছা ছিল বাট কোনো কারণে যেতে পারে নাই, ভাগ্যে হয় নাই যেটা বলে। তো এর ফলে হচ্ছে আলটিমেটলি এখানে আসতে হয়েছে, আসতে হয়েছে পাবলিক ভার্সিটি, যেহেতু ভালো সাবজেক্ট। তো এখন তাদের হচ্ছে এক বছর পার হয়ে গেছে, তবু খাপ খাওয়ায় নিতে অনেক সমস্যা হচ্ছে। তাদের হচ্ছে নিজের অনেক কিছু শিখার যে ব্যাপারটা, এই জিনিসটা নিয়ে সমস্যা হচ্ছে, যেহেতু ভার্সিটিতে আর কি সবকিছু স্যাররা তো আর মানে শিখিয়ে দেওয়ার মতন ইসে নাই আর কি, যে তারা হচ্ছে জাস্ট ধরিয়ে দেবে ব্যাপারটা, আর আলটিমেটলি নিজেদের পড়াশোনাটা কমপ্লিটলি নিজেদের। সো এই বিষয়টা আর কি তাদের খাপ খাওয়াই নিতে একটু সমস্যা হইতেছে। সো এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আচ্ছা, ওকে, জি, থ্যাংক ইউ সাবা আলম তাহা, আপনার অসংখ্য সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আমি আসলে আমার এই শিক্ষা মানে শিক্ষক জীবনে এসে যতবার আমি হচ্ছে আমার ডায়াসে দাঁড়ানোর সুযোগ হয়েছে বক্তৃতার সময়, ওরিয়েন্টেশনের সময়, আমি একটা কথা সবসময় বলেছি যে আমার বক্তব্য হচ্ছে তাদের জন্য প্রযোজ্য না যারা হচ্ছে মেডিকেল কোচিং করেছে। এটা বলার মাধ্যমে আমি আগে আমার স্টুডেন্ট বাচ্চাদের হতাশ করে দেই, এবং হতাশ করে দেওয়ার পর তারপরে আমি মোটিভেট করি আর কি। হ্যাঁ, তো আপনার ক্ষেত্রেও সেম। আমার যেটা মনে হচ্ছে, আমি আপনাকে বলবো যে আসলে এটা নিয়ে কোনো হীনমন্যতা ভাবার কোনো দরকার নাই। আপনাদের মধ্যে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট শেখার অ্যাবিলিটি আছে, আর তারা স্ট্রাগল করে শিখবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তাকে শিখতে হবে, তাকে সময় দিতে হবে, তাকে জানতে হবে, তাকে লার্ন করতে হবে। এখন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হয়েও আপনার হচ্ছে হলো অনেক সময় রিসার্চের ক্ষেত্রে আপনার হচ্ছে হলো এই ধরনের টপিক সিলেক্ট করা যায়। যেমন ধরেন আপনি যদি মেডিকেল স্টুডেন্ট হন এবং আপনার যদি বায়োলজি ভালো লাগে, বায়োলজিক্যাল বা বায়ো ইনফরমেটিক্স আপনার ভালো লেগে থাকে, আপনি যদি আপনার ডিএনএ সিকোয়েন্সেস, আরএনএ সিকোয়েন্সিং বা আপনার হচ্ছে হলো মিউটেশন বা জিন মিউটেশন বা এই ধরনের কাজ করতে চান, লেটস সে আপনার যদি ভালো লাগার জায়গা থাকে, এই কাজগুলো কিন্তু আপনি ইজিলি আপনার হচ্ছে কম্পিউটার সায়েন্স দিয়ে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবং বায়ো ইনফরমেটিক্স ইজ এ ভেরি প্রমিসিং সাবজেক্ট রাইট নাও বর্তমানে কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে। সো আপনাদের যারা হচ্ছে এই ফিল্ডে চুজ করতে চান, যে আমি আসলে ইচ্ছা ছিল বায়োলজিক্যাল সাবজেক্টে পড়বো, বাট আনফরচুনেটলি আমি হচ্ছে হলো কম্পিউটার সায়েন্সে চান্স হয়েছে, আমি রিকোয়েস্ট করবো আপনাকে প্রচেষ্টা অব্যাহত রাখেন, শেখার প্রচেষ্টা অব্যাহত রাখেন। একটা সার্টেন টাইম পর যখন আপনার একটা যে কোনো ল্যাঙ্গুয়েজ একটা গুড কমান্ড চলে আসবে, তখন যদি আপনার মনে হয় রিসার্চ করতে চান একটা স্পেসিফিক ফিল্ডে বায়োলজি রিলেটেড, সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো আপনি অবশ্যই বায়ো ইনফরমেটিক্স চুজ করবেন। দেখবেন আপনার যে অর্জিত জ্ঞান, যেটা আপনার হচ্ছে বায়োলজিক্যাল রিলেটেড ছিল, সেই অর্জিত জ্ঞানকে আপনি সর্বোচ্চ লেভেলে নিয়ে যেতে পারবেন এই কম্পিউটার সায়েন্সের জ্ঞানটাকে ইউটিলাইজ করার মাধ্যমে। আশা করি আপনার অ্যান্সারটা পেয়েছেন। জি, আমার হচ্ছে, হ্যাঁ, ফার্স্ট কোশ্চেন, থ্যাংক ইউ। আমার সেকেন্ড কোশ্চেন ছিল যে আমার পার্সোনালি আমি হচ্ছে, যেহেতু আমাদের সেকেন্ড সেমিস্টারে একটি প্রজেক্ট কোর্স আছে, তো সেই কোর্সে আমি হচ্ছে গিয়ে একটি মানে মিনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর কি ক্রিয়েট করার চেষ্টা করতেছি, মানে একটা কম্পাইলার ক্রিয়েট করার চেষ্টা করতেছি। তো আমার মেইন ফোকাস হচ্ছে সিস্টেম লেভেলের আর কি ইঞ্জিনিয়ারিং, যেগুলো মানে একদম লো লেভেল ইঞ্জিনিয়ারিং। সো আপনি যেহেতু রিসার্চ ফিল্ডের সাথে সরাসরি রিলেটেড এখনো আছেন, ইনশাল্লাহ ইন ফিউচারও থাকবেন, তো আপনার এই স্পেসিফিক মানে ফিল্ড, যেটা যে সিস্টেম ইঞ্জিনিয়ারিং, লো লেভেল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, এই ফিল্ড সম্পর্কে মানে আপনি আমাকে আম, এই ফিল্ড সম্পর্কে আমার মানে অ্যাপ্রোচ করার জন্য আপনি আমাকে কি উপদেশ দেবেন?
ওকে, ফার্স্ট অফ অল আমি এই বিষয়ে এক্সপার্টিস না, যেহেতু এক্সপার্টিস থাকলে পরে হচ্ছে আমি আপনাকে অ্যান্সার দিতে পারতাম, বাট তারপরে আমার জেনারেলাইজড অ্যান্সার আমি দিচ্ছি। আপনার যদি কোনো স্পেসিফিক কোনো একটা ফিল্ড আপনার ভালো লেগে থাকে, আপনি সেই ফিল্ডটাকে জাস্ট সময় প্রোভাইড করেন, আমার যেটা মনে হয়। এবং আপনার আপনার হচ্ছে যদি কখনো সুযোগ থাকে যে আপনি হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে আপনার ব্যাক এন্ডের বোর্ড ইউজ করে আপনি কাজ করবেন, সেক্ষেত্রে অসংখ্য সুযোগ রয়েছে। আমি আসলে ব্যাক এন্ডের রিসার্চ ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আমার হচ্ছে রিসার্চের আইডিয়া তেমন নাই, বাট তারপর আমি মনে করি আপনার এই মানে অভিজ্ঞতা, কাজের অভিজ্ঞতা কিন্তু আপনার সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে বা হচ্ছে সামনের দিনগুলোতে আপনার জীবিকা অন্বেষণের জন্য খুব ভালো কাজে দিবে আর কি। সুতরাং আপনার যদি ভালো লাগে থাকে এই ফিল্ড, আপনার ভালো লাগার জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি যে ফিল্ড আপনাকে ভালো লাগবে সেই ফিল্ডে আপনি কাজ করবেন, তাহলে আপনার লাইফে কখনো রিগ্রেট থাকবে না। আসলে আমার যেটা মনে হয় আপনি যেটা করছেন ধরে রাখেন, ইটস বেস্ট ফর ইউ। বাট আমার কাছে যে খুব বেশি এক্সপার্টিস এটা আছে আমি নাই, এই জন্য আমি আপনাকে স্কুল সার্চ করতে পারলাম না, বাট জেনারেল একটা পরামর্শ দিলাম যেটাকে আপনি ধরে রাখেন, আপনার সামনের দিনগুলোতে ভালো কাজে দেবে ইনশাআল্লাহ। জি জি, থ্যাংক ইউ। ওকে, আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট ব্ল্যাক ডেক্সটার নামে, আপনি একটু আনমিউট করে আপনার নামটা আর ইউনিভার্সিটির নামটা একটু বলবেন, তারপর একটু প্রশ্নটা করেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমার নাম রাইদ আহমেদ আব্বাসি, আমি স্যার উত্তরা ইউনিভার্সিটি থেকে বলছি। তো স্যার আমার প্রশ্নটা হলো কি স্যার, আমার এই এআই ইঞ্জিনিয়ার হওয়ার খুবই ইচ্ছা আছে। তো এখন এর আগে আমি একটা জায়গায় শুনছিলাম কি যে তার মানে রিসার্চ ফিল্ড আর ইঞ্জিনিয়ারিং ফিল্ডটা একটু আলাদা আর কি, যে রিসার্চার হলে জাস্ট এই রিসার্চিং রিলেটেড পড়াশোনা, আর তার মানে ইঞ্জিনিয়ারিং হতে হলে এই ডেভেলপমেন্ট রিলেটেড তার মানে কাজগুলো বেশি করতে হয়। তো এখন আমার প্রশ্নটা হলো কি যে আমি যদি এখন রিসার্চ করে তার মানে 2-1টা পেপার পাবলিশ করতে পারি, তাহলে কি এটা আমি জবের সময় সিভিতে দেখাতে পারবো নাকি নাকি স্যার আমার প্রজেক্ট ডেভেলপ করে সেটা দেখালে বেশি বেটার হবে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি হচ্ছে স্যার মাইকটা বোধহয় মিউট হয়ে গেছে। আচ্ছা, আপনার হচ্ছে হলো আপনার প্রশ্ন ছিল হচ্ছে দ্য ক্ল্যাশ বিটুইন আপনার হচ্ছে হলো রিসার্চ এন্ড প্রজেক্ট। ওকে, অনেক মানে ক্রিটিক্যাল একটা কোশ্চেন, বাট আমি আপনার রিকোয়েস্ট করবো আপনার যদি হচ্ছে ইউনিভার্সিটি শেষ করার আপনার যদি জবে ঢুকে যাওয়ার ইচ্ছা থাকে যে না আমি হচ্ছে আপনার খুব দ্রুত সময় জবে ঢুকে যাবো, তাহলে আপনার জন্য হচ্ছে আসলে আপনার প্রজেক্টকে ফোকাস করা উচিত আমার যেটা মনে হয়। এবং সেটা কেন করবেন সেটা হচ্ছে আপনার হচ্ছে হলো যখন আপনার হচ্ছে করার পরে স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ ইউজ করে গিটার যখন থাকবে, সেটা যখন আপনার যখন আপনি ইন্টারভিউ করবে তখন সেটা দেখবে আসলে আপনি আসলে কাজ সম্পর্কে জানেন। আর ফর রিসার্চ আপনার জন্য হচ্ছে আসলে রিসার্চ আপনার কাজের ধরনের বলে দিয়ে আপনি রিসার্চ করতে পারবেন কিনা। রিসার্চ এমন না যে রিসার্চ কতগুলো পেপার বা আর্টিকেলের মধ্যে সীমাবদ্ধ থাকেন না, তা না। আমাদের কিছু কাজ রয়েছে, যেমন আমার একটা কাজ আমি শুরু করেছিলাম 2020 শেষের দিকে, সে পেপারটা পাবলিশ হচ্ছে 2024 এসে। কারণ আমার এত পরিমাণে লং পিরিয়ড, এই লং পিরিয়ড আমি কাজের মধ্যে ছিলাম, সেখান থেকে আপনার হচ্ছে হলো ওকে, সো এত পরিমাণ হচ্ছে হলো স্পেস থাকার পরেও কিন্তু আমি হচ্ছে হলো আপনার হচ্ছে ওই পেপারটাকে পাবলিশ করতে পারতেছিলাম না, কারণ কি আমাদের একটা সিস্টেমেটিক প্রসিডিউর ফলো করতে হয়েছে। কিন্তু ইন দ্য মিন টাইম এই যে আমি এতগুলো টাইম নষ্ট করেছি, আমাকে বসেছিলাম না কিন্তু। তো আপনি আপনার যদি রিসার্চে কাজ করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ধারাবাহিকতা ধরে রাখতে হবে যে না আমি প্রজেক্ট তো করবোই, প্রজেক্ট হচ্ছে আমার জীবিকা অন্বেষণের জন্য বা জীবিকা অন্বেষণের জন্য, আর আমি রিসার্চটা করবো হায়ার স্টাডিজ পারপাসে। কারণ দেশের বাইরে যখন আপনি সিভি প্রোভাইড করবেন, তখন আপনার যদি পেপারে 1-2টা আর্টিকেল থাকে, সেক্ষেত্রে আপনার পেপারটাকে অনেক বেশি উপরে থেকে নিয়ে যায়। সো আপনার কাজ যদি আপনার ডেভেলপমেন্টের কাজ থেকে থাকে, সেটা আপনাকে সাবসিডি হিসেবে প্রোভাইড করবে, প্লাস আপনি যদি 1-2টা আর্টিকেল থাকে সেটা আপনাকে অনেক বেশি সামনের দিকে আগায় নিয়ে যাবে। তো সুতরাং আমি রিকোয়েস্ট করবো অ্যাজ এ স্টুডেন্ট কম্পিউটার সায়েন্স আপনি অবশ্যই প্রজেক্টে ফোকাস করবেন দেশে থাকার জন্য। আর আপনি অ্যাপার্ট ফ্রম প্রজেক্ট আপনি কিছু সময় রাখবেন আপনার জন্য, কিছু স্টাডি করার জন্য, রিসার্চ রিলেটেড কাজ করার জন্য। দেখবেন যখন দুইটাকে একসাথে প্যারালালি রাখবেন, আপনার প্রোফাইলটা স্ট্রং হবে, সিভিটা স্ট্রং হবে, আর অবশ্যই আপনার দেশের বাইরে যাওয়ার জন্য খুব সুবিধা হবে। আর অবশ্যই পেপার থাকলে পারে আপনার অবশ্যই সাবসিডি হিসেবে থাকে একাডেমিশন হিসেবে, বাট এটা আপনার ইন্ডাস্ট্রিতে খুব বেশি সাপোর্ট দিবে না আই গেস, আমি যতটুকু আমার অভিজ্ঞতা রয়েছে। সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে সাপোর্ট করার জন্য আপনাকে অবশ্যই কিছু প্রজেক্ট কাজ করতে হবে, ছোট ছোট প্রজেক্ট যেগুলো আপনি গিটহাবে আপলোড করবেন, সেগুলোতে আপনাকে অ্যাস করার জন্য সুবিধা দিবে ফার্মেশন। আই গেস আপনি অ্যান্সার পেয়েছেন আপাসে। জি স্যার, থ্যাংক ইউ। আমাদের মাঝে আরেকজনের একটু প্রশ্ন ছিল। My result is CGPA 3 out of 4. Can I do masters abroad?
I'm doing my major in environmental science. Can I do any research in computer science or IT sector? There any scope for non-IT students to convert their career in IT sector? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমত আপনি যদি আপনার স্পেসিফিক ফিল্ডে যদি মাস্টার্স করতে চান, আমার যতটুকু জ্ঞান রয়েছে তার সাথে বলতে পারি সেটা সম্ভব। আমি একজনকে ব্যক্তিগতভাবে চিনি যার অ্যাকাউন্টিং এ যেটা ছিল 2 পয়েন্ট আপনার হচ্ছে হলো 98 সিজিপিএ ছিল। সে এখন আমেরিকার একদম অনেক বড় একটা ইউনিভার্সিটিতে সে হচ্ছে পিএইচডি করছে কম্পিউটার সায়েন্সে। তো সুতরাং আন্ডারগ্রেডের রেজাল্ট দিয়ে কিন্তু সে কিন্তু পিএইচডি এনরোল হয়েছে শুধু তার ক্যারিয়ার থাকার কারণে। one of my colleagues. So আমি নিজে সাক্ষী এটা। সুতরাং সিজিপিএ ইজ এন অ্যাকচুয়াল মেজারমেন্ট, যেটা আপনার কখনোই আপনার হচ্ছে হলো মেজার করে না আপনার হায়ার স্টাডিজের ক্ষেত্রে হচ্ছে চুজ করার ক্ষেত্রে। যদি আপনি মাস্টার্স করতে চান আপনার নিজের সাবজেক্টে, আর আপনি যদি আইটি রিলেটেড কোনো কোর্সে আসতে চান, যে আপনি একটা ধরেন আপনি ইউর স্টুডেন্ট ফ্রম দ্য এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে বাট আপনি রিসার্চ করতে চাচ্ছেন মাস্টার্স ইন সাইবার সিকিউরিটি, সেক্ষেত্রে আপনাকে বেসিক কিছু কোর্স করতে হয়, যেটা আপনার কোর্স না থাকলে আপনি কখনোই এই কোর্সগুলো করতে পারবেন না। আমি যতটুকু জানি এটা খুব টাফ হয়, বাট সেটা ক্ষেত্রে আপনার স্ট্রং স্টেটমেন্ট অফ পারপাস বা আপনার হচ্ছে মোটিভেশনাল লেটার লিখতে হয় যে আপনি কেন আসলে ফিল্ডটা চুজ করতে আছেন বা আপনার হচ্ছে কনফিডেন্স লেভেল কতটুকু। সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব আপনি যখন ফিল্ড চুজ করতে চান, তো মানে চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি কোনো আইটি রিলেটেড কোনো প্রজেক্ট বা সার্টিফাইড কোনো কোর্স করতে পারেন। সেই কোর্সের এগেইনস্টে আপনি হচ্ছে ধরেন যেমন অনেক প্রতিষ্ঠান প্রোভাইড করে যেটা স্পেশাল কোর্স 6 মাসের, সেখানে কোনো কোর্স যেমন কিছু বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল প্রোভাইড করে, সেই কোর্সগুলো করার পরে কিন্তু আপনি হচ্ছে আপনার হলো ইজিলি আপনার হচ্ছে ফিল্ড চুজ করতে পারেন, কোনো অসুবিধা। সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় হবে হচ্ছে স্ট্রং মোটিভেশন লেটার এবং হলো স্টেটমেন্ট অফ পারপাস। আই গেস এই দুটো আপনি যখন সলভ করে নিতে পারেন তখন ইজিলি আপনি হচ্ছে ফিল্ড চুজ করতে কোনো অসুবিধা নেই। ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী পার্টিসিপেন্টের প্রশ্ন হলো, আমি সেকেন্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টারে সিএসসি ডিপার্টমেন্টে আমি হার্ভার্ড ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে যেতে চাই। সেখানে কি এই অবস্থা থেকে যাওয়ার সম্ভাবনা কতটুকু? এখন থেকে কোন কোন দিকগুলোর প্রতি ফোকাস করতে হবে? আর রিসার্চের টপিকটা মেইনলি হচ্ছে কি আমরা কিভাবে আইডিয়া করতে পারছি না, তো সেই ক্ষেত্রে একটু যদি আমাদেরকে বলতেন। বাহিরে যাওয়ার জন্য আচ্ছা, আমাদের কোন কোন রিসার্চ পেপারগুলো হ্যাঁ, খুবই প্রয়োজনীয়? জি জি জি, অসংখ্য ধন্যবাদ আপনার এই কমেন্টের জন্য। আপনি যিনি প্রশ্ন করেছেন তাকে আমি মানে কনগ্রাচুলেশন জানাচ্ছি, আপনার ডিটারমিনেশন আপনাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে। বাট অবভিয়াসলি আপনাকে যদি হচ্ছে এই ধরনের হাই র্যাঙ্ক বা আরো র্যাঙ্ক ইউনিভার্সিটিতে স্টাডি করতে হয়, সেক্ষেত্রে আপনার প্রোফাইলটাকে অনেক বেশি স্ট্রং করতে হবে, আর আপনার জানার পরিধিটা বাড়াতে হবে। প্রথমত যে আপনি যেই যদি আপনি থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার থেকে চলে, আমি জানি না আসলে ট্রান্সফার করা যায় কিনা, বাট আপনাকে আপনার গ্রাজুয়েশন যদি আপনি যেতে চান, আপনার জন্য সবচেয়ে বেশি ভায়াবল হবে হচ্ছে রিসার্চে কাজ করা। তো সুতরাং আপনার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফার্স্ট সেমিস্টার থেকে রিসার্চে কাজ শুরু করে দেন। সেক্ষেত্রে আপনি অনেক লার্নিং প্ল্যাটফর্ম রয়েছে, সেগুলো কোর্স করেন, কোর্সে শিখেন। শেখার পরে একটা ভালো ম্যানুস্ক্রিপ্ট যেগুলো হাই জার্নাল বা হাই ইম্প্যাক্ট জার্নালগুলোতে পাবলিশ করেন, দেন আপনি অ্যাপ্লাই করেন। আশা করি আপনি যে রিকোয়ার্ড ইউনিভার্সিটি চাচ্ছেন সেই ইউনিভার্সিটি আপনি অ্যাডমিশন পাবেন। সেক্ষেত্রে আপনার ব্যারিয়ার হচ্ছে আপনার হাই স্ট্রং সিভি এবং হচ্ছে আপনার একটা ইংলিশ প্রফিসিয়েন্সি স্কিল, এই দুটো থাকলে পরে আশা করি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার রিকোয়ার্ড বিশ্ববিদ্যালয়। দীপক রয়, আপনি হচ্ছে আনমিউট করে আপনার প্রশ্নটি করতে পারেন। দীপক রয়, আপনি কি আছেন? আপনার যদি মাইকে কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে আপনার কোশ্চেনটি করতে পারেন। হয়তো নেট ইস্যুর জন্য উনি উনার কোশ্চেনটি করতে পারছেন না। আমরা আর কিছুক্ষণ সময় নিব
যদি কেউ কোশ্চেন করতে চান করতে পারেন। হ্যালো, জি, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। আমার কোশ্চেন হচ্ছে যে হাই সিভি বলতে কি বোঝানো হচ্ছে, মানে একটা সিভিতে কি কি থাকলে সেটা হাই সিভি হিসেবে গণ্য হবে আর কি। ভেরি গুড, আপনার প্রশ্ন করার জন্য দীপক রয়। হাই সিজি বা হাই সিভি বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আপনার আপনার কাজের ট্র্যাক। আমি আপনাকে বলেছি যে আপনি যদি হচ্ছে স্পেসিফিক কতগুলো ফিল্ডে সেট অফ পাবলিকেশন আপনি করেন বা রিসার্চ প্রজেক্টের সাথে ইনভলভ থাকেন। পাবলিকেশন ইজ অ্যাকচুয়াল মেজারমেন্ট না আসলে রিসার্চের বা সিভি স্ট্রং করার ব্যাপারে। অ্যাজ এ একাডেমিশিয়ান, অ্যাজ এ রিসার্চার হিসেবে যদি আপনি সিভিটাকে অনেক বেশি স্ট্রং করতে চান, সেক্ষেত্রে আপনাকে পাবলিকেশন আপনাকে হচ্ছে হলো সাপোর্ট দিবে 100%। বাট স্ট্রং সিভি বলতে আমি এটাকে বুঝিয়েছি যদি আপনি মাল্টিপল প্রজেক্টের সাথে ইনভলভ থাকেন রিসার্চের, এবং আপনার যদি পাবলিকেশন অনেকগুলো থাকে, সেক্ষেত্রে আপনার সিভিটাকে আমরা হাই প্রোফাইল হিসেবে ধরতে পারি। ওকে, বাট ধরেন আপনি একদম ফ্রেশ গ্রাজুয়েট, আপনার প্রোফাইলে আসলে খুব বেশি আপনার হচ্ছে হলো আপনার পেপার নাই বা হচ্ছে কোনো কাজ করার অভিজ্ঞতা নাই, সেক্ষেত্রে কোনো প্রফেসর আপনাকে যদি আপনি দেশে পারে মেইল করেন, আপনি খুব বেশি প্রায়োরিটি দেবে না, কারণ আপনাকে অভিজ্ঞতা তারা অ্যানালাইজ করবে। তো সেক্ষেত্রে আপনি যদি মাল্টিপল প্রজেক্ট থাকেন, সেক্ষেত্রে আপনার পেপার সিভিটা আগের চেয়ে একটু হলেও ওয়েটেড হবে বা ভারী হবে। এটাকে আমি মিন করেছি। তা আপনার চেষ্টা করবেন আপনার দিক থেকে যদি আপনার রিসার্চ টিম বা যে সমস্ত টিম কাজ করছে তার সাথে ইনভলভ থাকার জন্য, মাল্টিপল প্রজেক্টে কাজ করার জন্য, তখন দেখবেন অটোমেটিক আপনার সিভিটা হাই হয়ে গেছে। যদি কেউ আরো কিছু প্রশ্ন করতে চান করতে পারেন, না হলে আমরা আমাদের কোশ্চেন অ্যান্সার সেশনটি এখানেই শেষ করতে যাচ্ছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। স্যার আমি হচ্ছে মানে স্যার কোডিং এ খুবই দুর্বল বলতে স্যার খুবই বাজে। তো স্যার আমার রিসার্চের খুব ইচ্ছা। তো স্যার এখন আমাদের বিভিন্ন কোর্স মানে যেগুলো ইউনিভার্সিটিতে প্রোভাইড করে ওগুলোতে তো স্যার থিওরির পাশাপাশি অবশ্যই কোডিং থাকবে। তো স্যার এই ক্ষেত্রে কি করতে পারি বা আমাকে কি পরামর্শ দিবেন? ওকে, আমি তো আপনাকে প্রথমে একদম শুরুতে বলেছি যে আপনি যদি আমরা রিসার্চকে যদি আমরা কোডিং ছাড়া বিবেচনা করি, যে আমরা কোডিং ছাড়া রিসার্চ করব, এটা আসলে আসলে অনেক অনেক টাফ, আসলে কোনোভাবে সম্ভবই না আসলে কোনোভাবে। কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট হিসেবে আপনাকে কোডিং করতে হবে যে কোনো স্পেসিফিক ফিল্ডে, যে কোনো একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব যে অনেক মানে সাইট রয়েছে ইউটিউব থেকে শুরু করে কোর্সেরা বা আরো ইউটিউবে কিছু মানে কোর্স প্রোভাইড করে, ইনক্লুডিং 360 পাঠশালা, এখান থেকে কিছু কোর্স প্রোভাইড করছে। আপনি আপনার স্কিলটাকে ডেভেলপ করার জন্য আপনার ডিটারমিনেশন সবার আগে প্রয়োজন। আমি সবসময় একটা কথা বলি, নিজের মানে হচ্ছে শেখার আগ্রহটা, নিজের হচ্ছে চাওয়াটা, শিখতে চাওয়াটা, এটা হচ্ছে বড় ইম্পর্টেন্ট। আপনি যখন নিজেকে আপনি হচ্ছে হলো একটা মোটিভেট করতে পারবেন যে না আই ক্যান ডু এনিথিং, এই মানুষকে যখন আপনার মধ্যে নিয়ে আসতে পারবেন শেখার আগ্রহ থেকে, তখন আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন। তবে আমি রিকোয়েস্ট করবো যদি আপনি খুবই দুর্বল হয়ে থাকেন, আমি আপনাকে সব ল্যাঙ্গুয়েজ শিখতে কখনোই বলবো না। আমি আপনাকে রিকোয়েস্ট করবো যদি আপনি আসলেও একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজে কাজ করতে চান, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো পাইথন আপনি শিখেন। পাইথন শেখার অসংখ্য মাধ্যম রয়েছে। পাইথনের ক্ষেত্রে আপনি আরো স্পেসিফিক করে বললে যদি আপনি এআই নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি মেশিন লার্নিং শিখতে পারেন। তো এখানে অসংখ্য কোর্স অলরেডি এই প্রতিষ্ঠান থেকে আর চাইলে আপনি যদি ফ্রি কোর্স করতে চান, সেক্ষেত্রে আপনি ইউডিমি বা কোর্সের আরো অনেক কোর্স আছে। বাট যেহেতু বাংলা মিডিয়ামে আমরা অভ্যস্ত, সেক্ষেত্রে আমার মনে হয় এই ধরনের কোর্স গুলো এই প্ল্যাটফর্মে আপনার জন্য খুব বেশি সহায়ক হিসেবে হবে আশা করি। আর যখনই আপনি একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজে কমান্ড অর্জন করতে পারবেন, তখন দেখবেন ইউ ক্যান ডু এনিথিং। তখনই আপনি হচ্ছে যখন আপনার গুড কমান্ড ইন এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দেন ইউ ক্যান স্টার্ট ইউর রিসার্চ, আই গেস। Okay, sir.
ওয়েলকাম। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের সাথে। জি বলুন। জি, আমার একটা কোশ্চেন ছিল যে আমার সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং নিয়ে আমার মানে জানার অথবা হচ্ছে সামনে লাইফে এগিয়ে যাওয়ার খুব একটা ইচ্ছা। যে এখন আমি বিগিনার্স লেভেল, আমি এখন মানে হালকা বেসিক কিছু জানি, কিন্তু আমি অ্যাডভান্স লেভেল জানতে চাচ্ছি। এখন আমার এই বিষয় নিয়ে একটু স্যার যদি কিছু মতবাদ দিতেন বা অ্যাডভাইস দিতেন তাহলে ভালো হতো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ পারভেজ ফর ইউর কোশ্চেন। আসলে আমার সাইবার সিকিউরিটি আমার ফিল্ড না, আমি আগে ক্ষমা চেয়ে এনেছি। সো তারপরেও আপনি প্রশ্ন করেছেন, আমি আপনাকে আমার জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমি আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো যেহেতু সাইবার সিকিউরিটি অনেক ভাস্ট একটা টপিক, অনেক বিস্তৃত একটা আসলে মানে সাইবার সিকিউরিটি রয়েছে। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি যেভাবে শুরু করতে পারেন আসলে সেটা হচ্ছে আপনার এই ধরনের যে কোনো একটা স্পেসিফিক মেথডকে ফলো করেন, টিউটোরিয়ালকে ফলো করেন, সেখান থেকে শেখার চেষ্টা করেন। দেন যখন আপনি একটা সাইবার সিকিউরিটি বা এই ধরনের ফিল্ডের বা সিটিএফ বা ধরনের কোনো একটা প্রজেক্টের আপনার কমান্ড চলে আসবে কাজের ক্ষেত্রে, যে না আপনি বাগ অ্যানালাইজ করতে পারেন, বাগ ফাইন্ড করতে পারেন, কি কি বাগ রয়েছে বা কি ধরনের আপনার হচ্ছে হ্যাকিং আসলে হয় এই ধরনের ক্ষেত্রে, এগুলো যখন আপনি স্টাডি করা শুরু করবেন তখন আপনাকে সাপোর্ট দিবে হচ্ছে মানে ম্যানুস্ক্রিপ্ট, যে সমস্ত পাবলিকেশন অলরেডি আছে সেগুলো নিয়ে আপনি স্টাডি করা শুরু করেন। দেন আপনার মাথার মধ্যে একটা পদ্ধতি নাই এখানে। সো আপনার এই স্টাডি থেকে আপনার মাইন্ড আপনাকে অটোমেটিক বলে দেবে আপনি কি ধরনের অ্যালগরিদম ডেভেলপ করতে আছেন। তখন আপনি ইজিলি আপনার রিসার্চে কাজ করতে পারেন এই টপিকের উপরে। বাট বিফোর দ্যাট আগে ব্যাকগ্রাউন্ড স্টাডি যেটাকে আমরা বলে থাকি সেটা আপনাকে স্টাডি করতে হবে, জানতে হবে, তারপরে আপনি অ্যাপ্লাই করতে হবে। এটা যদি করতে পারেন আপনি সাইবার সিকিউরিটি কেন যে কোনো ফিল্ডে আপনি কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। স্যার, এই ট্র্যাকে হচ্ছে মানে টিকে থাকার জন্য অথবা ভালো কিছু করার জন্য আপনি কোন ল্যাঙ্গুয়েজ বা এরকম কিছু একটু সাজেস্ট, মানে কোন ল্যাঙ্গুয়েজটা আমি বেশি ফোকাস দিব? পাইথন জি অথবা জি পাইথন। অ্যাকচুয়ালি পাইথন তো আসলে আমরা এআই এর জন্য কথা বলি আর কি। যেমন আপনি যদি সাইবার সিকিউরিটি আপনার হচ্ছে হলো ডস অ্যাটাক, ডিডস বা ধরনের সাইবার সিকিউরিটি যে থ্রেড যেগুলো রয়েছে, স্কিল ল্যাঙ্গুয়েজ বা অন্য ধরনের ক্ষেত্রে যেগুলো রয়েছে, এগুলো ডিটেক্ট করার জন্য অসংখ্য হচ্ছে এআই রিলেটেড মেথড রয়েছে, সেক্ষেত্রে আপনি পাইথন অবশ্যই লাগবে। বাট আমি মনে করি যে আপনি আগে স্টাডি করে নিজেকে জাজ করেন যে আপনি কোন ফিল্ডে কাজ করতে চাচ্ছেন। কারণ আপনি যদি চান যে আপনি এআই এমএল সাইবার সিকিউরিটি হতে চান, এক্সপার্ট হতে চান, সেক্ষেত্রে আপনাকে পাইথন শিখতে হবে 100%, কোনো ডাউট নেই এর মধ্যে। আর যদি আপনি মনে করেন যে না আমি আগে পাইথন শেখার আগে আমি শিখবো সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে কিভাবে, হ্যাকিং কি, সেটা জানতে গেলে তো আপনাকে আগে স্টাডি করতে হবে। সুতরাং ল্যাঙ্গুয়েজ যে বড় পার্ট হচ্ছে আপনি চাচ্ছেনটা কি, সেটা আপনাকে নিজেকে জাজ করেন। যদি আপনি চান যে না আপনি আপনার কোন একটা মডেল ডেভেলপ করবেন, যে মডেল আপনাকে অটোমেটিক ডিটেক্ট করে দিবে যে এই ওয়েবসাইটের মানে অ্যাটাক হওয়ার সম্ভাবনা কতটুকু, এই ধরনের পার্সেন্টেজ অ্যানালাইসিস বা ডিটেকশন বা ডস অ্যাটাক হচ্ছে কিনা অটোমেটিক্যালি ডিটেক্ট করে দিবে, এই ধরনের কেসে আপনি হচ্ছে ইমেল ইউজ করতে পারেন। এবং এটা অলরেডি ট্রেন্ডিং টপিক, এটা অনেক কাজ হচ্ছে। আর আপনি যদি চান যে না আপনাকে যদি ডস অ্যাটাক কি সেটা যদি আপনি না জানেন তাহলে আপনি অবশ্যই কাজ করতে পারবেন না, তাই না? সুতরাং আপনাদের রিকোয়েস্ট করবো আপনার হচ্ছে অবশ্যই আপনার হচ্ছে টপিকটাকে আগে অ্যানালাইজ করে আপনাকে নিজেকে জাজ করেন কি নিয়ে কাজ করতে চাচ্ছেন, তারপরে আপনি ল্যাঙ্গুয়েজ শিখবেন অবশ্যই। জি, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। মোহাম্মদ জাহিদ হাসান তানিম, আপনি একটু আনমিউট করে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম স্যার। আমি মোহাম্মদ জাহিদ হাসান তানিম, উত্তর ইউনিভার্সিটি। স্যার, আমি একটা জিনিস জানতে চাই, আমি যদি অ্যাজ এ বিগিনার হিসেবে আমি থিসিসে কতটুকু টাইম মিনিমাম ডেইলি অথবা উইকলি দেওয়া লাগবে? আচ্ছা, আপনি অ্যাজ এ বিগিনার আপনার এখন সমস্ত মানে হচ্ছে কনসেন্ট্রেশন দেন হচ্ছে আপনার বেসিক যে কোর্স যেগুলো রয়েছে আপনার সি সি প্লাস প্লাস জাভা এই ধরনের ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে এখন আপনার রিসার্চের সময় দেওয়ার কোনো সুযোগ নেই। তবে আপনি এখন যেটা কাজটা করতে পারেন, আপনি কিছু যেভাবে আমরা আজকে পেপার ডাউনলোড করে দেখালাম গুগল স্কলার থেকে, আপনি আগে কিছু পেপার পড়তে পারেন। পড়তে হবে আপনি অবসর সময় যখন পাবেন, যদি আপনি অ্যাপার্ট ফ্রম একাডেমিক স্টাডিজ বাইরে এসে এক দুটো ম্যানুস্ক্রিপ্ট পড়ে দেখবেন আসলে কিভাবে পেপার পড়েছে, কি কি প্রপোজ করেছে,
হয়তো ইনিশিয়ালি কোনো কিছু বুঝতে পারবেন না, ধীরে ধীরে যখন একটা বিষয়ে আপনার জানার আগ্রহ বেড়ে যাবে যে আপনার এই টপিকটা কি, এই কিওয়ার্ডটা কি, আপনি যখন এটাকে ওয়েবে বা হচ্ছে কোনো প্ল্যাটফর্মে সার্চ দেওয়া শুরু করবেন, তখন ধীরে ধীরে আপনার মধ্যে শেখার আগ্রহটা সৃষ্টি হবে। এবং এইটা যখন সবগুলো বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমার যখন শেখা শেষ, তারপরে আমি আমার রিসার্চ জাম্প করা শুরু করবো। বাট বিফোর দ্যাট, ইন দ্য মিন টাইম, আমাকে প্রথম কনসেন্ট্রেশন রাখতে হবে স্টাডিজে, প্রথম কনসেন্ট্রেশন রাখতে হবে আমার কোডিং এ, এবং ফাইনালি আমি আমার কোডিং এবং স্টাডিজের পাশাপাশি আমি কিছু সময় ব্যয় করবো আমার পেপারগুলো পড়ার জন্য। কারণ এই ম্যানুস্ক্রিপ্ট গুলো যেগুলো তৈরি করেছেন যারা রিসার্চার বা যারা সায়েন্টিস্ট যারা রয়েছে, তারা তো এমনি তৈরি করেনি, আপনি স্টাডি করার জন্য দিয়েছে। সুতরাং আপনাকে স্টাডি করতে হবে, স্টাডি করে নিয়ে দেন আপনি হচ্ছে সামনের দিনগুলো আগে যাবেন ইনশাআল্লাহ। দ্যাট ইজ মাই মেজর কনসেপ্ট টু ইউ। আমাদের আজকের সম্মানিত স্পিকার মোহাম্মদ ওয়াহিদুর রহমান স্যারকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আপনার অসাধারণ উপস্থাপনা এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে দেওয়া দিক নির্দেশনাগুলো নিঃসন্দেহে আমাদের সবার জন্য অত্যন্ত মূল্যবান। অসংখ্য ধন্যবাদ আবারও আপনাকে। এখন আমরা 360 পাঠশালা সম্পর্কে কিছু তথ্য জানব। 360 পাঠশালা একটি ই-লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে অডিয়েন্সদের বিবেচনা করে লার্নিংটাকে প্রাধান্য দিয়ে দেশি বিদেশি স্বনামধন্য কোম্পানিগুলোর এক্সপিরিয়েন্স প্রফেশনালদের ট্রেনার হিসেবে নিয়োগ দিচ্ছে, যেন আপনারা মার্কেট ওরিয়েন্টেড নলেজ নিতে পারেন। আর আমরাও আপনাদেরকে জব প্লেসমেন্ট করতে সহজ করব। মার্কেট ওরিয়েন্টেড বিভিন্ন বিষয় নিয়ে প্রতি মাসে 360 পাঠশালা ফ্রি অনলাইন ওয়েবিনার আয়োজন করে থাকে, এবং নতুন বছরে প্রথম সপ্তাহে থেকে কোর্সগুলো শুরু হবে। আমাদের আজকের ওয়েবিনারের রিসার্চ ক্যারিয়ার ইন কম্পিউটার সায়েন্সের ইতিমধ্যে 4 জানুয়ারি থেকে একটি কোর্স শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কোর্সের বিবরণ সহ সবকিছুই দেওয়া আছে এখানে। আমি কমেন্ট বক্সে আপনাদের জন্য লিঙ্কটি প্রোভাইড করে দিয়েছি, আপনারা চাইলেই লিঙ্কটিতে আসতে পারেন। ক্লাস শিডিউল দেওয়া আছে, আমাদের মিনিমাম ক্লাস সংখ্যা হবে 26টি। ডিসেম্বরের শেষে আপনারা যদি এখনই রেজিস্ট্রেশনটি করেন, অবশ্যই 5,000-এর জায়গায় 3,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশনটি করতে হবে। আরো বিস্তারিত জানতে আপনারা আমাদের ফেসবুকের সাথে জয়েন হতে পারেন। কোর্স লিস্টটি আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হয়েছে কমেন্ট বক্সে, আপনারা একটু চাইলে দেখতে পারেন। বিস্তারিত জানতে অথবা কোর্সে এনরোল করতে 360 পাঠশালা ফেসবুক পেজ, গ্রুপ, লিঙ্কডইন, ইউটিউব বা ওয়েবসাইটে ফলো করুন এবং পরামর্শ দিয়ে 360 পাঠশালার সাথে থাকুন। আমাদের পরবর্তী ওয়েবিনারে 21 ডিসেম্বর শনিবার একই সময়ে টপিক নেম হাউ টু বিকাম এ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল। আজকে আমাদের ওয়েবিনারটি এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকুন, 360 পাঠশালার সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।